হ্যালো, শুভ সন্ধ্যা। আমাদের ভ্যাট ম্যানেজমেন্ট কোর্সের আজকে পঞ্চম ক্লাস। আজকে যে টপিকস নিয়ে আলোচনা হবে তা হলো ভ্যাট রেজিস্ট্রেশন। এর আগে আমরা 4টা ক্লাস করেছি, যেগুলো ভ্যাট অ্যাকাউন্টিং করতে গেলে প্রয়োজন হতো, আমাদের জানতে হতো যে কোথায় কি আছে সেই জিনিসগুলো। যেমন ভ্যাট রেট কোন ক্ষেত্রে কত হবে, এটা কোন ধারাতে আছে, কোন বিধিতে আছে এবং কোন এসআরওতে আছে। তো উৎস কর্তন সংক্রান্ত যে ক্লাসগুলো সেগুলো প্রাইমারি ধারণা আমরা দিয়েছি, সামনে আমরা আরো উৎস কর্তনের বিস্তারিত আলোচনা করব। তো আজকে থেকে আমাদের এই ভ্যাট অ্যাকাউন্টিং এর যে পার্ট, সেই পার্টে আমরা পদার্পণ করতে যাচ্ছি। তো ভ্যাট অ্যাকাউন্টিং এ গেলে প্রথম কাজটাই হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। ভ্যাট হিসাবের খাতায় নাম লিখাতে হবে, নাম লিখাতে গেলে ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকে থেকে আমাদের যেটা শুরু হচ্ছে, যে কোর্সটা, সেটা হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন। তো ভ্যাট রেজিস্ট্রেশন কাদের জন্য নিতে হবে, কাদের জন্য নেওয়া বাধ্যতামূলক, কাদের জন্য নেওয়া বাধ্যতামূলক না, এই সকল ডিটেলস আজকে আলোচনা হবে। সেই সাথে ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার জন্য যে ফর্ম আছে মূসক 2.1, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব, মানে প্র্যাকটিক্যালি দেখবো অনলাইন ভ্যাট সিস্টেমে কিভাবে 2.1 ফিল আপ করতে হয়। একটা উদাহরণ দিয়ে আমরা দেখব। তারপরে আগে সাইন আপ করতে হবে, কিভাবে সাইন আপ করতে হয় সেটাও আমরা দেখব। দেন কোনো তথ্যের পরিবর্তন করতে গেলে কিভাবে তথ্য পরিবর্তন করতে হয় সেগুলো দেখব। ভ্যাট রেজিস্ট্রেশন, একটা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করবে, সে যদি তার জন্য কি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে কিনা তা কি করে বুঝবে? ওই তা আইনে স্পষ্ট ভাবে লেখা আছে কার জন্য রেজিস্ট্রেশন নিতে হবে, কার জন্য রেজিস্ট্রেশন নিতে হবে না। তো এবং নিতে গেলে কি কি প্রসেস আছে, সেই প্রসেসগুলো তাকে মেনটেন করে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই ভ্যাট রেজিস্ট্রেশন সম্পর্কে ডিটেলস জানবো। যেমনি থিওরিটিক্যাল জানবো, সেই সাথে আমরা একটা কোম্পানির ভ্যাট রেজিস্ট্রেশন কিভাবে করে ধাপে ধাপে আমরা এগুলো শিখবো। প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ শিখবো। তো সবাই একটু মনোযোগী থাকেন। যদি সময় 2 ঘন্টার চেয়ে একটু বেশিও লাগে তাও একটু থাকেন, তাইলে পারবো। এবং ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার পর পরবর্তীতে কোনো কারেকশনের প্রয়োজন পড়লে কিভাবে সেটা কারেকশন করা যাবে, সেই জিনিসগুলো আমরা শিখবো। ভ্যাট রেজিস্ট্রেশন, মূসক নিবন্ধন বা ভ্যাট রেজিস্ট্রেশন বা টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তি কি? ভ্যাট রেজিস্ট্রেশন হলো, ভ্যাট রেজিস্ট্রেশনের 2টা ভাগ আছে। মানে ওই ভ্যাটের আর কি, কে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিবে, কে টার্নওভার করের আন্ডারে রেজিস্ট্রেশন নিবে, এই জন্য 2টা ভাগ। টার্নওভার কর একটা, ভ্যাট একটা। যখন ভ্যাটের আন্ডারে নিবন্ধন নেয় তখন বলে ভ্যাট নিবন্ধন, যখন টার্নওভারের আন্ডারে নিবন্ধন নেয় তখন বলে তালিকাভুক্তি, টার্নওভার তালিকাভুক্তি। এটা সবসময় মনে মনে রাখেন, যখন তালিকাভুক্তি বলবে ভ্যাট কিন্তু তালিকাভুক্তি বলে না, ভ্যাট বলে নিবন্ধন। আর টার্নওভারের ক্ষেত্রে তালিকাভুক্তি। ভ্যাট নিবন্ধন বা তালিকাভুক্তি হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবসা বা প্রতিষ্ঠান রাষ্ট্রের রাজস্ব বিভাগে নিজেদের মূল্য সংযোজন কর প্রদানের জন্য নিবন্ধন করে। এই নিবন্ধনের মাধ্যমে ব্যবসা সরকারের নির্ধারিত হারে তার পণ্য বা সেবার উপর ভ্যাট সংগ্রহ করে এবং সেই সংগৃহীত ভ্যাট সরকারের কাছে জমা দেয়। এই প্রক্রিয়া ব্যবসা ও প্রতিষ্ঠানকে আইনি ও অর্থনৈতিক সুবিধাসমূহ প্রদান করে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি, প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করে। তো যে ভ্যাট নিবন্ধন নিতে হয় একজন ব্যবসায়ীকে, ব্যবসায়ী কি আসলে ভ্যাট দেয়? ব্যবসায়ী আসলে ভ্যাট নিজে দেয় না, ব্যবসায়ী একটা মাধ্যম। সে একজনের কাছ থেকে ভ্যাট নেয়, নিয়ে গ্রাহকের কাছ থেকে ভ্যাট নেয়। গ্রাহক 2 ধরনেরই হইতে পারে, এক হইতে পারে যে কনজুমার, আরেক হইতে পারে যে মিডফিল্ডে যারা আছে তাদের তাদের কাছ থেকে ভ্যাট নেয়, নিয়ে সরকারি কোষাগারে জমা দেয়। ওই নিবন্ধনকারীর কাজ হইলো এটা, ব্যবসায়ীর কাজ হলো এটা। আর ভ্যাট দেয় কে? ভ্যাট দেয় বেসিক্যালি কনজুমার, যে পণ্যটা ভোগ করে বা সেবাটা ভোগ করে সে ভ্যাট দেয়। তাহলে ভ্যাট নিবন্ধন নিতে হচ্ছে ব্যবসায়ীকে। কিন্তু আমরা যদি ইনকাম ট্যাক্সের দিকে তাকাই, ইনকাম ট্যাক্স কিন্তু পার্সনকেই নিতে হয়, প্রতিটা পার্সনকে, ব্যবসায়ীকেও নিতে হয়, পার্সনকেও নিতে হয়। ব্যবসায়ীর আয়ের উপর ইনকাম দিতে হয়, পার্সনেরও আয়ের উপর ইনকাম দিতে হয়, তখন এটা ইন্ডিভিজুয়াল। আর ব্যাটের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল না, ব্যাটের ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানকে দেয়া হয়। এই জন্য ব্যাট হইল ইনডিরেক্ট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স হইল ডিরেক্ট ট্যাক্স। ব্যবসায়ী হলো একটা মাধ্যম।
সরকার টাকাটা আদায় করে জমা দেয়। আর এই প্রসেসটাতে কখন যাইতে যাবে, সে ভ্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই প্রসেসে যাবে। ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার পর গভর্নমেন্ট তাকে এই অনুমোদন দিবে যে হ্যাঁ তুমি তাহলে আমার দেশের সরকারের রাজস্বটা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিবে। জমা দেওয়ার জন্য তোমাকে এই জিনিস মেনটেন করা লাগবে। ওকে, তাহলে মূসক নিবন্ধন ও টার্নওভার ট্যাক্স তালিকাভুক্তির জন্য যোগ্য ব্যক্তিকে দেখেন আইন অনুযায়ী কি বলছে, মূসক নিবন্ধন যোগ্য ব্যক্তি হলো যে ব্যক্তি টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের শেষে সমাপ্ত 12 মাস সময়ে নিবন্ধন সীমা অতিক্রম করে। দেখেন কথায় একটু মারপ্যাচ আছে। যে ব্যক্তি টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের শেষে, মানে পূর্ববর্তী মাস মানে আগের মাস, যেমন এখন কি মাস চলতেছে, এখন হলো অগাস্ট মাস, তার আগের মাস শেষে মানে জুলাই পর্যন্ত, যার জুলাই পর্যন্ত মাস সময় নিবন্ধন সীমা অতিক্রম করে। তো নিবন্ধন সীমা কোনটা, যে 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত, এইটা ক্রস করলে তাকে কখন লাস্ট 12 মাসে এই যদি 3 কোটি টাকা ক্রস করে তাহলে তাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। খতেল বলছে যে ব্যক্তির প্রাক্কলিত টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের প্রারম্ভ হইতে পরবর্তী 12 মাস সময়ে নিবন্ধন সীমা অতিক্রম করে। এটা হলো প্রাক্কলিত, মানে ভবিষ্যতে কি হবে, পূর্ববর্তী মাসের প্রারম্ভ হইতে মানে গত মাস জুলাই মাস থেকে তাহলে শুরু হইলো, পূর্ববর্তী মাসের প্রারম্ভ হইতে জুলাই মাস থেকে পরের মাসের জুন পর্যন্ত 12 মাস সময়, তখনও যদি আপনার 3 কোটি টাকা সীমা ক্রস করে তখন তাকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে। এই কওয়ার ক হলো টার্নওভার ভিত্তিক, মানে যাদের 3 কোটি টাকা ক্রস করবে এই দুইটা শর্তে, তাহলে তাকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে। এখানে একটু বিশ্লেষণ করে দিছি। টার্নওভার নির্ভরশীল, যদি ব্যক্তি বা ব্যবসার বার্ষিক টার্নওভার নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন তাদেরকে মূসক নিবন্ধন গ্রহণ করতে হবে। মূসক ও সম্পূর্ণ শুল্ক আইন 2012 এর ধারা 2 এর দফা 48 অনুযায়ী কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময়ে 50 লক্ষ টাকা ও দফা 57 অনুযায়ী 12 মাস সময়ে 3 কোটি টাকা অতিক্রম করে তবেই নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না। তার মানে হলো 50 লক্ষ টাকা থেকে 1 টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার হইলে তাকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে বাধ্যতামূলক। তবে সেক্ষেত্রে কিছু বলছে কি, কয়েকটা জিনিস। টার্নওভার কি, টার্নওভার হলো আপনার সেলস ভ্যালু বেসিক্যালি, অন্য কিছু না। তো এখানে অন্য কিছু কোনগুলো বুঝাইছে, অব্যাহতি প্রাপ্ত সরবরাহ মূল্য, যে সমস্ত পণ্যের অব্যাহতি আছে সেগুলো টার্নওভারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মূলধনী সম্পদের বিক্রয় মূল্য, এমন কিছু আছে মূলধনী সম্পদ, যেমন বিল্ডিং বিক্রি করলো, অফিসের একটা বিজনেস, অফিসের একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা বিক্রি করলো, তারপরে মেশিনারিজ বিক্রি করলো, এই টাইপের যদি কিছু বিক্রি করে তাহলে টার্নওভারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থনৈতিক কার্যক্রমের প্রতিষ্ঠান বা উহার কোনো অংশের বিক্রয় মূল্য, অর্থনৈতিক কার্যক্রম প্রতিষ্ঠান বা উহার কোনো অংশের বিক্রয় মূল্য, যেমন আমার বিজনেস আছে, আমি এর একটা অংশ আমি আরেক পার্টনারের কাছে বিক্রি করলাম, সেটাও আসবে না। অর্থনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করিবার ফলশ্রুতিতে কৃত সরবরাহ মূল্য, আমার ব্যবসা আছে আমি এটা পুরোটা বন্ধ করে দিলাম, আমি পুরো ব্যবসা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, এর থেকে যে টাকাটা আসবে সেটা টার্নওভারের মধ্যে পড়বে না। মানে এই 4টা ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলো হবে আপনার টার্নওভার। ওই টার্নওভারটাই 3 কোটি টাকা ক্রস করলে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। তো এগুলো আপনারা একটু দেখে নিয়েন কিভাবে আমি হলো ওই যে 12 মাস সময়ের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমি এখানে করে দিছি। আবার একটু বলি, যে ব্যক্তির টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী মাসের শেষে সমাপ্ত 12 মাস সময়ে নিবন্ধন সীমা অতিক্রম করে, আমি কিভাবে ভেঙে দিছি দেখেন একটু। যদি কোনো ব্যক্তির বার্ষিক টার্নওভার মোট বিক্রয় 12 মাসের সময়সীমা 3 কোটি টাকা নিবন্ধন সীমা অতিক্রম করে তাহলে সেই ব্যক্তির মূসক নিবন্ধনযোগ্য হবে। এখানে উক্ত মাসের পূর্ববর্তী মাসের শেষে সমাপ্ত 12 মাস বলতে বোঝায় বর্তমান মাসের পূর্বের 12 মাস সময়কাল, যাতে এই যে আইনটাকে সহজভাবে বোঝা যায়। বর্তমান মাসের পূর্বের 12 মাস, ধরা যাক জানুয়ারি 2024 মাসে আছি, এর পূর্ববর্তী মাস হলো ডিসেম্বর মাস, তাহলে রফিক সাহেবের ব্যবসার টার্নওভার জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত হিসাব করতে হবে। এই 12 মাস টার্নওভার, 12 মাসের টার্নওভার যদি 3 কোটি টাকার সীমা অতিক্রম করে তাহলে রফিক সাহেব জানুয়ারি 2024 মাসের প্রথম দিন থেকে মূসক নিবন্ধনযোগ্য হবে। তাহলে এই যে 12 মাসের একটা টার্নওভার তার কত হয়েছিল অতীতের, সেটা দেয়া হলো, দেওয়ার পর যোগ করে দেখা হলো কত, এই 12 মাস সময় তার টার্নওভার 3,66,00,000। তার মানে তার 3 কোটি টাকা ক্রস করছে, সেজন্য তাকে জানুয়ারি 2024
মাসে এসে তাকে মূসকের আওতায় নিবন্ধন নিতে হবে। আর খতে যেটা বলছে প্রাক্কলিত মানে পরের 12 মাস। এখানে উক্ত মাসের পূর্ববর্তী মাসের প্রারম্ভ হইতে পরবর্তী 12 মাস বলতে বোঝায় বর্তমান মাসের ঠিক আগের মাস থেকে পরবর্তী 12 মাস সময়কাল। ধরা যাক জানুয়ারি ২০২৪ মাসে আছি, এর পূর্ববর্তী মাস হলো ডিসেম্বর মাস। তাহলে রফিক সাহেবের ব্যবসার টার্নওভার ডিসেম্বর ২০২৩ থেকে নভেম্বর ২০২৪, যেহেতু 12 মাস আমরা বিবেচনা করি সেহেতু তাহলে ডিসেম্বর থেকে নভেম্বর সময়, এই 12 মাস সময় তার টার্নওভার একটা ধরা হয়েছে, এত 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 ধরে ডিসেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হয়েছে 4 কোটি টাকা। এই 4 কোটি টাকা যেহেতু হয়েছে তাহলে টার্নওভারের নিয়ম হচ্ছে 3 কোটি টাকা পর্যন্ত হইলে 4 কোটি টাকা হয়েছে, তাকে এখন মূসকের আওতায় নিবন্ধন নিতে হবে। এই ধারা এই ক খ একের ক আর খ হইল টার্নওভারের উপর ডিপেন্ড করে মূসক নিবন্ধন নিতে হবে। 2 এ কি আছে, একে যাহা কিছুই থাকুক না কেন নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তিকে টার্নওভার নির্বিশেষে মূসক নিবন্ধন নিতে হবে। এখানে এই 5টা আছে, বেসিক্যালি 5টা দেয়া আছে, আর একটা হলো এসআরও সাধারণ আদেশ দ্বারা বলা আছে কোন কোন ক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। তাদের টার্নওভার যাই হোক না কেন, মানে বিক্রি 10 টাকা হোক, 100 টাকা হোক, 4 কোটি টাকা হোক, 3 কোটি টাকা হোক, তাকে নিবন্ধন নিতেই হবে। কখন? বাংলাদেশের সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ বা প্রস্তুত বা আমদানি, মানে যেই সমস্ত পণ্যের ক্ষেত্রে বা সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপ হয় তাদেরকে অবশ্যই মূসক নিবন্ধন নিতে হবে। যেমন মাম পানি, সে যদি একটা পণ্যেরই ব্যবসা করে, মাম পানির উপর সম্পূরক শুল্ক আছে, মানে মিনারেল ওয়াটার, সেটা একটা কোম্পানির নাম পাটেক্স গ্রুপ, এই ব্র্যান্ডের নাম মাম। তো এই মিনারেল ওয়াটারের উপর যেহেতু সম্পূরক শুল্ক আছে, তাকে মূসক নিবন্ধন বাধ্যতামূলক নিতে হবে। সে টার্নওভারের আওতায় নিবন্ধন নিতে পারবে না, বা না নিয়েও তার কোনো গতি নাই। কোনো টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোনো চুক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা উভয়ই সরবরাহ করেন। কেউ যদি টেন্ডারে অংশগ্রহণ করতে চায় বা কোটেশনের মাধ্যমে কোনো সেলসে পার্টিসিপেট করতে চায়, ওয়ার্ক অর্ডারের মাধ্যমেও যায়, তাদেরকে বাধ্যতামূলকভাবে মূসক নিবন্ধন নিতে হবে। তাকে যদি টার্নওভার করের আওতায় নিবন্ধন নিতে চায় সেটা পারবে না। কোনো পণ্য আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত, যদি কোনো পণ্য বাহির থেকে আমদানি করে বা বাহিরে রপ্তানি করে, সেক্ষেত্রেও তাকে মূসকের আওতায় নিবন্ধন নিতে হবে। টার্নওভার করের আওতায় নিবন্ধন নিতে পারবে না। বিদেশি কোনো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করলে, বাহিরের কোনো প্রতিষ্ঠান যদি বাংলাদেশে কোনো ব্রাঞ্চ অফিস খুলে বা লিয়াজো অফিস খুলে বা প্রজেক্ট অফিস খুলে, তাকে ওই প্রতিষ্ঠানের নামে অবশ্যই মূসক নিবন্ধন নিতে হবে। মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হইলেও তাকে মূসক নিবন্ধন নিতে হবে, এবং ব্যাট কনসালটেন্ট হইলেও তাকে মূসক নিবন্ধন নিতে হবে। চতে বলছে বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বা কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত, মানে বোর্ড যে কোনো জিনিস চাইলে নির্ধারণ করে দিতে পারবে। এবং এটা একটা নির্ধারণ করছে এসআরও, ওই সাধারণ আদেশ একটা করছে 17 নম্বর সাধারণ আদেশ। ওই আদেশে বিভিন্ন পণ্য ও সেবার উপর নির্ধারণ করে দিচ্ছে টার্নওভার নির্বিশেষে তাদেরকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। তাদের টার্নওভার যাই হোক না কেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মূসকের আওতায় নিবন্ধন নিতে হবে। তারা টার্নওভার করের আওতায় নিবন্ধন নিতে পারবে না। সেই এসআরওটা আমরা, সরি, সাধারণ আদেশটা আমরা দেখব কোন কোন ব্যবসায়ীকে বলেছে। এখানে একটু উদাহরণ আছে, আরো ব্যাখ্যাও আছে। তালিকাভুক্তযোগ্য ব্যক্তি, যদি কোনো ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিয়া 12 মাসের কোনো ত্রৈমাসিক শেষে তালিকাভুক্তি সীমা অতিক্রম করেন, যদি নিবন্ধন সীমা অতিক্রম না করে, তাহা হইলে উক্ত ব্যক্তি উক্ত ত্রৈমাসিক সময় সমাপ্ত হইবার 30 দিনের মধ্যে নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে টার্নওভার করদাতা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করবেন। মানে প্রতি 3 মাসের মধ্যে যদি তার সেই 12 মাস সময়ে তার টার্নওভারটা ক্রস করে, মানে 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকার মধ্যে পড়ে, তবে তাকে টার্নওভারের আওতায় নিবন্ধন নিতে হবে। একটা উদাহরণ দিয়ে দিছি।
রফিক সাহেবের একটি ছোট ব্যবসা আছে, তার ব্যবসার গত 12 মাসের 3 মাসে মোট আয় হয়েছে 60 লক্ষ টাকা। এটি 50 লক্ষ টাকা তালিকাভুক্ত সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু 3 কোটি টাকা ছাড়ায়নি। এই পরিস্থিতি রফিক সাহেবকে টার্নওভার করদাতা হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে। 3 মাস সময়ে যদি 50 লক্ষ টাকা ক্রস করে তবেই তাকে নিতে হবে। মূসক নিবন্ধন কত প্রকার ও কি কি এবং তা আলোচনা করো। মূসক নিবন্ধন বেসিক্যালি দুই প্রকার। একটা কেন্দ্রীয় নিবন্ধন আর একটা হলো একক নিবন্ধন। কেন্দ্রীয় নিবন্ধনটা কি? যদি কোনো ব্যক্তি এক বা একাধিক স্থান হইতে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য বা সেবা বা উভয় সরবরাহ সংক্রান্ত অর্থনৈতিক কার্যক্রমের সকল হিসাব নিকাশ, কর পরিশোধ ও রেকর্ডপত্র সফটওয়্যার ভিত্তিক অটোমেটেড পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করেন, তাহলে তিনি নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করিতে পারিবেন। তার মানে কি, কেউ চাইলেই কেন্দ্রীয় নিবন্ধন নিতে পারবে না। যেমন একটা প্রতিষ্ঠান একাধিক মাল্টিপল প্রোডাক্টের বিজনেস করে, সে চাইলে নিতে পারবে না। এখানে বলছে কি, বলছে যে অভিন্ন অথবা সমজাতীয় পণ্য, মানে অভিন্ন পণ্য হইতে হবে। যেমন যে সিমেন্ট বিক্রি করে, তার কারখানা ঢাকাতে একটা থাকতে পারে, চিটাগাং একটা থাকতে পারে, সে সম্পূর্ণ হিসাব নিকাশ সফটওয়্যারে মেনটেন করে, তাহলে সে নিতে পারবে। কিন্তু যে রডও বিক্রি করে, সিমেন্টও বিক্রি করে, সে আবার পারবে না। যেমন রফিক সাহেব একটি কোম্পানি আছে যেটি ঢাকা এবং চট্টগ্রামে একই ধরনের ইলেকট্রনিক পণ্য সরবরাহ করেন। তিনি তার সকল হিসাব, কর পরিশোধ ও রেকর্ডপত্র একটি কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করেন। এই জন্য একটি কেন্দ্রীয় মূসক নিবন্ধন গ্রহণ করতে পারবেন। আর কেন্দ্রীয় মূসক নিবন্ধনের যে প্রসেস রেজিস্ট্রেশন সংক্রান্ত বা কি কি নিয়মাবলী আছে, তার জন্য একটা এসআরও আছে, 263 নম্বর এসআরও। এই এসআরওতে ডিটেলস দেয়া আছে কেন্দ্রীয় নিবন্ধনের। এই আইনে আর কিছু নাই, আইনে শুধুমাত্র এই একটা জায়গাতেই আছে, ধারা 5-এ আছে। একক নিবন্ধন, প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা নিবন্ধন গ্রহণ পদ্ধতি হলো একক নিবন্ধন। অর্থনৈতিক কার্যক্রমের ধরন মোতাবেক নিবন্ধন গ্রহণের প্রকৃতি ভেদে নিবন্ধনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বাধ্যতামূলক নিবন্ধন, একটা স্বেচ্ছা নিবন্ধন, আর একটা হলো সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সহ উদ্যোগী নিবন্ধন। বাধ্যতামূলক নিবন্ধন কোনটা? যেটা এই যে আমরা পড়লাম ধারা 4-এ বলা আছে, যাদের টার্নওভার 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা হবে তাদেরকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। আবার আরেকটাতে বলা আছে, 4-এর 2-তে বলা আছে, একে যাহা কিছুই থাকুক না কেন এই নিম্ন বর্ণিত ক্ষেত্রে তাকে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। তারা যদি বাংলাদেশে ব্যবসা করতে চায়, এর মধ্যে পড়ে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে। আর 2-এ বলছে স্বেচ্ছা নিবন্ধন। যেমন আমার প্রয়োজনে আমার ব্যবসায় যে টাইটেরিয়া, এই যে উপরে যে বাধ্যতামূলক বিষয়গুলো তুলে ধরছে, এর মধ্যে একটাতেও পড়ে না। ঠিক আছে, একটাতে না পড়া সত্ত্বেও আমি ব্যবসায়ী হিসেবে আমি চাচ্ছি যেটা মেনটেন করতে, তখন আমি স্বেচ্ছায় নিবন্ধন নিব। তৃতীয়, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্ব উদ্যোগে নিবন্ধন গ্রহণ। যেমন আমার আমার মিষ্টির দোকান আছে, তো আইন অনুযায়ী এই যে সাধারণ আদেশ জারি করছে, ওই মিষ্টির দোকান প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক টার্নওভার যাই হোক না কেন বাধ্যতামূলকভাবে তাকে নিবন্ধন নিতে হবে। কিন্তু আমি নেই দেখে ভ্যাট অফিস ভিজিটে এসে দেখলো যে আমার প্রতিষ্ঠানকে তারা মানে ফোর্স রেজিস্ট্রেশন বলে বাধ্যতামূলক নিবন্ধন দিয়ে দিতে পারবে। তো যখন হলো ভ্যাট অফিস ফিল করে, ডিসিটি ফিল করে যে তাকে নিবন্ধন দিতে হবে, তখন সেটা দিয়ে দেয়। এটাকে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্ব উদ্যোগী নিবন্ধন গ্রহণ, মানে ওটা ভ্যাট অফিস থেকে দিয়ে দেয়। যেমন বিভিন্ন সুপার শপগুলোতে, শপিং মলগুলোতে দেখবেন এই দোকানদার আবেদন করে নাই, কিন্তু ভ্যাট অফিস থেকে রেজিস্ট্রেশন করে দিয়ে গেছে, ভ্যাট নিবন্ধন দিয়ে গেছে। ওটা তাদের ক্ষমতা, কারণ আইন অনুযায়ী আমাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে, আমি নেই নাই, যার জন্য তারা ফোর্সলি দিয়ে দেয়। কখন নিবন্ধন গ্রহণ করতে হয়? মূসক ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 2 এর দফা 48 অনুযায়ী কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময়ে 50 লক্ষ টাকা ও দফা 57 অনুযায়ী কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময়ে 3 কোটি টাকা সীমা অতিক্রম করলে
তবে নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত মূল্য উহার অন্তর্ভুক্ত হইবে না। ওই টার্নওভার যদি 3 কোটি টাকা ক্রস করে নিতে হবে। আর টার্নওভার সবসময় মনে রাখবেন বিক্রয় মূল্য, মানে পণ্য বা সেবা যাই বিক্রি করে সেটাই টার্নওভার। তবে অব্যাহতি প্রাপ্ত মূল্য, যেই অব্যাহতি বলতে বোঝায় যে সমস্ত পণ্যের উপর বা সেবার উপর ভ্যাট নাই, ওই যে সেলস ভ্যালুটা ওটা আসবে না। মূলধনী সম্পদে বিক্রয় করলে সেটাও আসবে না। অর্থনৈতিক কার্যক্রম প্রতিষ্ঠানের মানে বিজনেসের কোনো অংশ বিক্রি করলে আসবে না। তারপরে বিজনেস বন্ধ করে দিলে যে ইনকাম হয় সেটাও আসবে না। আচ্ছা, মূসক নিবন্ধনের জন্য কি কি দলিল প্রয়োজন হয়? মূসক নিবন্ধনের জন্য টিআইএন এর কপি লাগে, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি লাগে, হালনাগাদ ট্রেড লাইসেন্স লাগে, সার্টিফিকেট ইনকর্পোরেশন বলা আছে, কিন্তু সার্টিফিকেট ইনকর্পোরেশন দিলে শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছাড়া যদি সার্টিফিকেট ইনকর্পোরেশন দেওয়া হয় তাহলে নেয় না, ট্রেড লাইসেন্সটা বাধ্যতামূলক। যদি আপনার আইআরসি থাকে আইআরসি দিতে হবে। সকল শোরুম, ওয়্যার হাউস বা শাখা পূর্ণাঙ্গ ঠিকানা কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে এটা দিতে হয়। ইন্ডিভিজুয়াল হলে তো ইন্ডিভিজুয়ালি দিতে হয়। মেশিনারিজ, ইকুইপমেন্ট, উৎপাদিত পণ্য, ব্যবহৃত উপকরণের কাঁচামাল, ওটা আমরা দেখব। প্রদত্ত সকল ব্যাংক অ্যাকাউন্টের জন্য পৃথক পৃথক স্টেটমেন্ট। যদি একটা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে সবগুলোরই ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তা দিতে হবে। তারপরে ইকুইপমেন্টের লেআউট প্ল্যান, ফ্লোরের লেআউট প্ল্যান দিতে হবে। পুরাতন বিআইএন যদি থাকে ওইটার এগেনস্টেই দিতে হবে, ওইটাও দিতে হবে, পুরাতন বিআইএনটাও দিতে হবে। প্রথমে 11 ডিজিট ছিল, তারপরে 9 ডিজিট হয়েছে, এখন 13 ডিজিট। তারপর ভাড়া চুক্তিপত্র থাকলে, ভাড়ায় প্রতিষ্ঠান হলে ভাড়া চুক্তিপত্র দিতে হবে, এবং অন্যান্য অনেক কাগজপত্র যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে। মূসক নিবন্ধন বাতিল যদি আমরা ব্যবসা করতেছি, ব্যবসাটা ক্লোজ করে দিব, তো ক্লোজ করে দিলে আমাকে মূসক নিবন্ধন বাতিল করতে হবে, তা না হলে মাসে মাসে রিটার্ন দিয়ে যাওয়া লাগবে। তো ওই জন্য মূসক নিবন্ধন বাতিলের একটা প্রসেস আছে। মূসক নিবন্ধন আমরা ওই 2.5-এর মাধ্যমে বাতিল করতে পারবো। একটা ফর্ম আছে 2.5, সেটার মাধ্যমে বাতিল করতে পারবো। কিভাবে বাতিল করব এখানে একটু বিস্তারিত আলোচনা করা আছে, আমরা ফিজিক্যালি দেখবো অনলাইন সিস্টেমে কিভাবে করে। পরিবর্তিত তথা অভিত্যিকরণে নিবন্ধিত তালিকাভুক্ত ব্যক্তির দায়িত্ব। কোনো তথ্যের যদি পরিবর্তন হয়, ধরেন ব্যাংক অ্যাকাউন্টটা আমার আগে 2টা ছিল, এখন নতুন একটা অ্যাড হয়েছে, এটা অ্যাড করতে হবে। যদি অ্যাড না করি তাহলে সমস্যা। কি ধরনের সমস্যা? ওইটা অ্যাড না করলে, ওইটা যদি আমি না দেখাই, ভ্যাটে না দেখাই, তারা ধরে নিবে যে আমি এখানে টার্নওভার গুলো করছি, সেলস রেভিনিউ জেনারেট হয়েছে, এটা আমরা দেখাই নাই, ফাঁকি দিছি। হ্যাঁ, তো এটা মনে করতে পারো, দেখাইলেও এটা অবশ্যই অ্যাড করে নিতে হবে, তা না হলে আইন অনুযায়ী এটা অবৈধ হয়। তারপর ঠিকানা পরিবর্তন, যদি ঠিকানা পরিবর্তন করতে হয় সেটাও আগে অভিহিত করতে হবে। অন্যান্য আরো কিছু পরিবর্তন, যেমন এমপ্লয়ি সংখ্যা আগে আমার 50 জন ছিল, এখন সেটা হলো 100 জন হয়েছে, সেটাও পরিবর্তন করতে পারবেন। তারপরে অথরাইজেশন পার্সন, মানে যে ভ্যাটের কার্যক্রমটা করবে, আগে একজন ছিল এখন আরেকজনকে অ্যাড করতে চাচ্ছেন, বা ওকে বাদ দিয়ে নতুন একজনকে অ্যাড করতে চাচ্ছেন, সেটাও এই 2.1 অ্যামেন্ডমেন্ট করে পরিবর্তন করতে পারবেন। যত ধরনের পরিবর্তন আছে সব করা যাবে। আচ্ছা, ব্যাট রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রসেস, আমরা চলে যাই প্রসেসে। ব্যাটে কি সবার ব্যাট অনলাইন সিস্টেমে সাইন ইন আছে আপনাদের কারোর, বা সবার? অনেকেরই তো আছে যেহেতু ব্যাটে কাজ করেন। রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন? জি আছে দাদা। দাদা আমার তো নাই। আচ্ছা, না সবার থাকবে না, এটা ঠিক আছে। প্রথমে সাইন আপ করতে হবে। আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করব তাকে নিবন্ধন নিতে হবে, তো নিবন্ধন নেওয়ার আগে আরেকটা কাজ আছে, সেটা হলো মানে সাইন আপ করতে হবে। কাও আমার একটু বলা দরকার ছিল, একটা এনআইডি হইলে ভালো হইতো। আচ্ছা, আমারটা দিয়ে করি।
এনআইডি তো কয়েক ধরনের আছে, হ্যাঁ। তো যত ধরনের এনআইডি আছে ততটা এনআইডি দিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন নিতে পারবেন। প্রথমে কয় ডিজিট ছিল? 11 ডিজিট। 11 ডিজিট না? তারপরে আবার সাল দিয়ে যোগ হইলো, তারপরে আবার করলো, এখন ডিজিটাল যেটা করছে এটা 10 ডিজিট। আপনি চাইলে 3টা দিয়ে রেজিস্ট্রেশন নিতে পারবেন। আমার দাদার এটা কি আপনার এনআইডি? যেটা দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চেহারা দেখলে আপনাকে তো চিনতে পারবেন। আপনাকে তো চেনাই যায় না। এইটা সবার জন্যই প্রযোজ্য, আপডেট না হয়েছে যারা। আমাদের সময়ে যারা এই রেজিস্ট্রেশন মানে এনআইডি করেছে, ছবি তুলেছে, ওইরকমই হয়। আপনারটা ভালো হইতে পারে, পরবর্তীতে যারা করছে তাদেরগুলো ভালো হয়েছে, কিন্তু আমাদের সময় যেগুলো করছে ভালো হয়নি। আপনাকে চেহারা চেনা যায় না। এবার যারা আপডেট করে নিছে, এখন নতুন ছবি টবি তুলে নিছে, তাদের জন্য ভালো হয়েছে। ওকে, তো প্রথমে হলো সাইন আপ করতে হবে। সেটা কিভাবে করব দেখেন, ইউজার টাইপ, এখানে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট দুইটাই আছে। আমরা রেসিডেন্ট আর নন রেসিডেন্ট কি বুঝি? আমরা যারা বাংলাদেশে থাকি, তাদের জন্য বাংলাদেশের বাসিন্দা তাদেরকে রেসিডেন্ট বলে, আর যারা বাংলাদেশের বাসিন্দা না তারা হলো নন রেসিডেন্ট। তো আমরা রেসিডেন্ট হিসেবে নিব, প্রথমে নন রেসিডেন্টও দেখাবো। তো দিলাম, কার্ডটা দিলাম, ধরেন আমারটাই দিলাম, এনআইডি। আমার ডিসপ্লে তো দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই যে রেজিস্ট্রেশনের প্রসেসে ঢুকে গেছি। হ্যাঁ এগুলো দাদা, মনোযোগ দেখা দিয়ে যাচ্ছে। দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে নিজে নিজে করতে পারবেন। ওকে, এনআইডি দেই 9102968402। আমার আগেরটা মনে আছে, এটা মনে নেই, এটা নতুন হয়েছে। 2968402। বললাম 9102 968402 96। আপনি এটা আমরা কি তা দিব, এটা দিয়ে কি করবো? ম্যানেজিং ডিরেক্টর যা হয়, যদি চেয়ারম্যান দিলাম, আমি এটা করবো না, দেখাইতেছি আপনাদেরকে। মোবাইল নাম্বার তো একবার দেয়া আছে, আবার নিবে না। আপনারা কেউ কি তথ্য দিতে চান? আপনাদের সাইন আপ করে দিব। আপনাদের মধ্যে কেউ আছে এনআইডিটা কাছে আছে? আচ্ছা দাদা, তাইলে দেন তো, আপনারটা দেন। দাদা আছে আমার। এনআইডি কাছে, তাহলে এনআইডি নাম্বারটা দেন, আপনারটাই সাইন আপ করে দিন। হ্যাঁ নেন, নাম্বারটা নেন। বলেন। 50 50 94 94 70 70 9259। 9259। জন্ম তারিখ 12/10/1994। 1994। 94 কয় তারিখ? 12/10 12/10 অক্টোবর। 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 12/10। আপনার, আপনি কি কোথাও চাকরি করতেছেন ভাই? না ভাই, চাকরি করছি না তো, অ্যাডভোকেট। ও সরি, আপনার ওনার দিলাম, হ্যাঁ। মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01751 751 35 35 06 06 41। 41। ইমেল অ্যাড্রেসটা ভাই, ADV সরি, ADV AL
ALEMGIR GIR, হ্যাঁ 641 641 @gmail.com। gmail.com। ওকে, আর রিকভারি কোশ্চেন দিলাম, মায়ের নামই দিই, ওইটা ভালো। আপনার মায়ের নামটা বলেন। হ্যাঁ, আলিয়া খাতুন। আলেয়া খাতুন। AL, হ্যাঁ ALEYA, হ্যাঁ আলিয়া। হ্যাঁ KHATUN, খাতুন। জি। ঠিক আছে, এবার আমরা এই তথ্যগুলো বসালাম। এখন আমরা দিব চেক। চেকে ক্লিক করলে মোবাইল নাম্বারটা দিয়ে একবার রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে দেখাইতেছে। অন্য কোনো মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার তো আছে, টেলিটক আছে। তাহলে মোবাইল নাম্বারটা কি ভুল হয়েছে না? 01751350641। নাম্বার তো ঠিক আছে। তাইলে এই নাম্বারটা এনবিআর কোনোভাবে ইউজ হয়েছে, যার জন্য সে এই যে দেখাইছে, দেখছেন লাল দেখাইছে। এই যে লেখা আছে মোবাইল নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজ টু ক্রিয়েট ইউজার ফর আইবাস, প্লিজ চেক অ্যাগেন। আপনার নাম কিন্তু নিয়ে নিছে, এই দেখেন আপনার এনআইডি দিছে, আপনার নাম চলে আসছে। আমরা কিন্তু আগে নাম বসাই নাই। তো আরেকটা নাম্বার বলেন, একটা এসএমএস যাবে অবশ্য। 01515 515 20 20 3741। 3741। এবার দেখাইছে নো এরর, দেখছেন নো এরর লেখা আসছে। তার মানে এখন আর কোনো সমস্যা নাই, এখন আমরা প্রসিড করতে পারি, সাবমিট করতে পারি। তারপরে এই দেখেন ডান দিকে চেকের পাশেই সাবমিট আছে, সাবমিট দিলাম। এখন ভাই আপনার এখানে একটা মেল যাবে এবং একটা ওটিপি যাবে। মেলে এখন পর্যন্ত দাদা কোনো মেল তো আসছে না দাদা। এভাবে কি আমরা যার যার কম্পিউটারে নিজে নিজে করতে পারবো দাদা? জি 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 জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। মোবাইলে করতে পারবেন, কম্পিউটারে করতে পারবেন, যে যেভাবে ইচ্ছা। এই প্রসেস একটাই। আজকে ট্রাই করবো ইনশাআল্লাহ। জি। হ্যাঁ দাদা, একটা ওটিপি আসছে 901690। 901690 ভেরিফাই কনফার্মেশন দিয়ে দিলাম। এখন দেখেন একটা মেল যাবে। ইউজার আইডি আর হলো পাসওয়ার্ড আসবে। ইউজার আইডি আসবে আপনার মোবাইল নাম্বারটা, পাসওয়ার্ড একটা ডিজিট আসবে। মানে অনেক মানে পাসওয়ার্ড অনেকগুলোটা দিবে আর কি। হ্যাঁ যে পাসওয়ার্ড, হ্যাঁ ইউজার পাসওয়ার্ডটা হ্যাঁ। আগে ইউজার ইউজার নেম তো জিরো আমার ওয়ান, মোবাইল নাম্বারটা দিতে হ্যাঁ 01515 203741। 3741। হ্যাঁ এবার পাসওয়ার্ডটা ভাই বলেন, ছোট হাতের বড় হাতে থাকবে, বলেন। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার বড় হাতের, আমি সব ক্যাপিটাল লেটারই বলতেছি, সব ক্যাপিটাল লেটারই হবে। ওকে বলেন। এফ এফ, ভি, ভেজিটেবলের ভি, জি ভেজিটেবল ভি, ভি 6 6 কে কে ওয়াই ওয়াই হ্যাশ হ্যাশ ডাবল ওয়াই। ডাবল ওয়াই। শেষ। হ্যাঁ শেষ। দেখি দেখেন তো ঠিক আছে কিনা। FB6KY হ্যাশ ডাবল ওয়াই। জি দাদা ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আমি রোবট নই, এটাতে ক্লিক করব। তাহলে কি চাইছে, সিঁড়ি, যা যা সিঁড়ি আছে সিলেক্ট করব। সিঁড়ি এই যে এইটুকু পার্টও আছে, তাও কিন্তু দিতে হবে, এখানেও আছে এইটুকু আছে, দিতে হবে। দিলাম, পরবর্তী। সে নেয় নাই, তার পছন্দ হয় না। আবার সাইকেল দেই, সাইকেল আছে, এখানেও আছে। শুধু শুধু ঘুরা হইলেও ঘুরায়। মোটরসাইকেল 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 মোটরসাইকেল, ডান। এবার হলো পাসওয়ার্ডটা সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। এবার ওল্ড পাসওয়ার্ড দেবো, একটু আমি কপি করে রাখতে ভুলে গেছি, আবার বলেন।
আগের পাসওয়ার্ডটা, এটা কি ইউজার আইডি না পাসওয়ার্ড? না আগের পাসওয়ার্ডটা যেটা একটু আগে বললেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার FB FB6KY FB6 KY KY #YY। হ্যাশ ডাবল। ওকে, সো আমরা এটা জানি FBKY #YY। এবার একটা পাসওয়ার্ড দিতে হইব। হ্যাঁ, পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন একটা রুল দিয়ে দিছে, রুল ফর নিউ পাসওয়ার্ড। তো আমি আমার মতো একটা দিয়ে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনি বলেন, আমি বসাই যাতে আপনি সহজে মনে থাকে। আপনি একটু নোট রাখেন ভাই। হ্যাঁ, কি কি দিচ্ছেন? নোট, হ্যাঁ, আলমগীর লিখেন, আলমগীর এ 641। এম এই বড় হাতের দিবেন না? হ্যাঁ হ্যাঁ, এই বড় হাতেরই দিচ্ছে, এই যে দেখেন। ও, সব ALAMGIR ALAMGIR @ দিলাম। আপনার জন্মসাল বলেন। 1996, সরি 641। 641। আচ্ছা, 641। হ্যাঁ, আলমগীর @641, একই জিনিস ALAMGIR @641। এটা মিল আছে কিনা? আলমগীর স্ক্রিনশট রেখা দিই। এই হলো, আপনার একটু নোট রাখেন ভাই। হ্যাঁ, আমি স্ক্রিনশট রাখছি, তাও নোট রাখেন। Okay. এবার আবার এই মোটরসাইকেল, জেব্রা ক্রসিং, চেষ্টা করুন, বাস। তোমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যখন লগ ইন করবো, এই পাসওয়ার্ড দিয়েই ঢুকবো, মোবাইল নাম্বার আর আমাদের সাইন আপের কাজ কমপ্লিট। ঠিক আছে, ব্যাট রেজিস্ট্রেশনের একটা ধাপ, মানে ব্যাটের যত কাজ করবেন একটা ধাপ কমপ্লিট। এখন আপনি হলো সামনে যাবেন কিভাবে কি করবেন। তাহলে আমাদের কাজ আজকে হলো ব্যাট রেজিস্ট্রেশন করা। সাইন ইন হলো এই যে ফর্মে ক্লিক করব আমরা। আবার একটু দেখি, এই হলো ভিউটা ব্যাট অনলাইন সিস্টেমের। এই যে ব্যাটের যত কার্যক্রম করব আমরা অনলাইন সিস্টেমে, এটা হলো ভিউটা। এখানে কোথায় কি আছে একটু দেখি। এখানে হলো ফর্ম, মানে ব্যাট রেজিস্ট্রেশনে যে সকল ফর্ম আছে সে সবগুলো এখানে আছে। রেজিস্ট্রেশন ফর্ম, রিটার্ন প্রসেসিং, রিফান্ড প্রসেসিং, ডেবিট ম্যানেজমেন্ট, এগুলো আমাদের হলো দরকার আজকে রেজিস্ট্রেশন। কিভাবে করব? রেজিস্ট্রেশন ক্লিক করে অ্যাড ফর্ম ক্লিক করব। অ্যাড ফর্ম ক্লিক করলে এই যে মুশক 2.1 আর 18.1। 18.1 কোনটা? ব্যাট কনসালটেন্টের জন্য যেটা আবেদন সেটা। দুটা ফর্ম দেয়া আছে আপনার এখানে। আর কি আছে? আর কোনো মামলা হয়ে থাকলে কেসেস গুলো এখানে আসবে, কোনো নোটিফিকেশন এখানে আসবে। তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে আপনার কত টাকা ব্যালেন্স, এটা যদি শো করে না, অ্যাকচুয়ালি শো করে না। আর হলো ডকুমেন্টস, আপনার এখানে কি কি আছে সব ডকুমেন্টস, রিটার্নের কপি, ব্যাট রেজিস্ট্রেশনের কপি, সব সফট কপিটা এই থাকবে, এখানে থাকবে। যদি ইন্ডিভিজুয়াল দেখতে চান, এই যে এখানে পাশেই ওই লেজারের মতো ইয়ে আছে, অপশন দেয়া আছে, কোনটা আপনি দেখতে চান তাই দেখাবে, পিরিয়ড দিবেন তা দেখতে পারবেন। এই তথ্যগুলো এখান থেকে দেখা যাবে। ওকে, তাহলে আমরা এটা 2.1-এ যাই। আচ্ছা, এটা তো দেখলাম আমরা হলো, যদিও আমরা সবাই হলো দেশেরই না, দেশের যারা রেসিডেন্সিয়াল তারা করব। আবার যদি আপনি যখন বাইরের কাজ করবেন তখন এজেন্ট নিতে হইব, ওই তাদের নামে নিতে হইব, তখন হইলো নন রেসিডেন্ট দিয়ে ওনার পাসপোর্ট নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে করতে হবে। আর ওটার প্রসেসটা আমার এই শিটে আছে, আপনারা একটু দেখেন। ওটা তো সহজ না, এটা গেলে একটা প্রসেস হইলো ইউজার গাইডটা পুরোটাই দেওয়া আছে কিভাবে কি করবেন, যা যা তথ্য লাগবে সাইটের ক্ষেত্রে। এই যে আবাসিকের ক্ষেত্রে কি লাগবে, অনাবাসিকের ক্ষেত্রে কি লাগবে। এই যে এক নম্বরে আবাসিক করদাতার রেজিস্ট্রেশন, হ্যাঁ, ওই সাইন আপ করার জন্য এখানে আবাসিক তথ্যটা দেওয়া হয়েছে। এইটা শেষে একবার স্ক্রিনশট গুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা শেষে তারপরে হইলো অনাবাসিক যে আছে তারটা করতে পারবেন। 2 নম্বরে অনাবাসিক,
অনাবাসিকে আমাদের খুব কম কাজে লাগে, তাই এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করলাম না। এই যে প্রত্যেকটা ধাপ, এই যে আমরা যে দেখলাম না, এই যে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড আসছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড আসছে, আলমগীর ভাই এরকম মেইল আসছে না? হ্যাঁ হ্যাঁ, তো ওই টোটালটাই স্ক্রিনশট দেয়া আছে। আপনারা যদি কখনো আটকান, এই লেকচার শিট তো দেয়া হবে, আপনারা এইগুলো দেখে দেখে হলো করতে পারবেন। সেই সাথে আমাদের ভিডিও তো হচ্ছেই, রেকর্ড হচ্ছে, রেকর্ডও আপনারা দেখে করতে পারবেন, সহজেই পারবেন। তো সহজ জিনিস, শুধু আপনার আগ্রহ থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে প্রত্যেকটা প্রসেস এখানে আছে, এই যে আমরা এই ভিউতে চলে আসছি এখন, এই যে রেজিস্ট্রেশন প্রসেস চলে আসলাম। ওকে, এবার 2.1 ব্যাটারি রেজিস্ট্রেশন হলো 2.1 দিলাম। সার্ভার এখন অনেক ইজি হয়ে গেছে, হ্রাস চলে গেছে তো, তাই। হুম। ওমর ফারুক, আপনার মাইক্রোফোনটা বারবার আমি অফ করতেছি, তাও আপনি অন করে ফেলতেছেন। আমরা নিব নতুন রেজিস্ট্রেশন। এখানে দুইটাই হতে, আগে 9 ডিজিট ছিল, যাদের 9 ডিজিট আছে তাদেরকে 13 ডিজিট এখন নিতে হবে, আপডেট করতে হবে। আর এর আগে ছিল 11 ডিজিট, তো 11 ডিজিট থাকলেও সেটা আপডেট করে নতুন করে নিতে হবে। আর যদি টোটালি না থাকে আগের গুলো, ওই প্রতিষ্ঠান এখনো নাই যাদের 9 ডিজিট ছিল, 4 বছর 5 বছর পরে এসে 19 সালের জুলাই থেকে যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, 5 বছর হয়ে গেছে, 5 বছর পরে 9 ডিজিটের এখনো নাই, সবাই 13 ডিজিটে কনভার্ট করে নিয়েছে। ধরে নিলাম আমরা নতুন করেই রেজিস্ট্রেশন নিব। এখানে একটা হলো নিউ, একটা রি রেজিস্ট্রেশন। যদি রি রেজিস্ট্রেশন থাকে, এই যে ওল্ড 11 ডিজিট বিন, তাহলে আগের তথ্য দিতে হইতো, যেহেতু আগের তথ্য নাই, এটা নতুন, তাহলে নতুন ভাবে নিউতেই রেজিস্ট্রেশন করতে হবে। আর এই যে 9 ডিজিট থাকলে, এই যে দেখেন এখানে পাশেই একটা ক্লিক আছে 9 ডিজিট বিন, যখন 9 ডিজিট থাকে তখন এই ইয়েস আই হ্যাভ রেজিস্টার্ড 9 ডিজিট বিন, তখন এই 9 ডিজিট বিনটা দিতে হবে। যদি একটা দিই 11 42 52, কি হয় দেখি। এই যে দেখেন আমি যখন দিছি, এই যে 9 ডিজিট দিছি না, 9 ডিজিট, এই যে নেম অফ দ্য এন্টিটি চলে আসছে অন্যরকম রোল প্রহরী, মানে আগে নেওয়া ছিল, হ্যাঁ, এটা চলে আসছে। দেখ এখন দিব আই হ্যাভ নো 9 ডিজিট রেজিস্ট্রেশন, চলে আসলাম। প্রতিষ্ঠান কি, আমরা একটা লিমিটেড প্রতিষ্ঠান ধরে কাজ করি। এখানে সব ধরনের প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া দেয়া আছে। বিজনেস, এই যে টাইপ অফ ওনারশিপ, প্রথমে এতে কি রেজিস্ট্রেশন বেসিস কি, এটা নিউ না রি রেজিস্ট্রেশন, আমাদের নিউ রেজিস্ট্রেশন। তাহলে বি তে বিজনেস ইনফরমেশন, এমনি অনেকগুলো ধাপ আছে। বি এর মধ্যে কি কি আছে, টাইপ অফ ওনারশিপ, ওনারশিপের মধ্যে কি আছে, এটা কি প্রোপ্রাইটারশিপ বিজনেস, এটা পার্টনারশিপ বিজনেস, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিপ্লোম্যাটিক মিশন, গভর্নমেন্ট, এনজিও, এডুকেশনাল ইনস্টিটিউট, আদার। তো যেটা হয়, তো আমরা নর্মালি কি বেশি পাই হলো প্রোপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস অথবা প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান। তো বেশি হলো প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান, দিলাম প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানই ধরে নিলাম। যখন প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান হবে, সেটা যে B2 তে আছে ইউআর উইথহোল্ডিং এন্টিটি, এই প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক সে উইথহোল্ডিং এন্টিটি, মানে তার উৎসে কর্তন করার বাধ্যবাধকতা আছে। তাইলে এখানে দিব ইয়েস। যদি প্রোপ্রাইটারশিপ বিজনেস হয় বা পার্টনারশিপ বিজনেস হয়, এই 1 জুলাই থেকে যে আইন কার্যকর হচ্ছে, তাদের যদি টার্নওভার 10 কোটি টাকার বেশি হয়, তাহলে অবশ্যই ইয়েস দিব। আর যদি 10 কোটি টাকার নিচে হয়, তাহলে নো দিব। তো দিলাম প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠান, ইয়েস দিলাম। ওকে, ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স তো অবশ্যই আছে, ট্রেড লাইসেন্স ছাড়া সে ব্যাটারি রেজিস্ট্রেশন করতে পারবে না। একটা ট্রেড লাইসেন্স নাম্বার দিলাম, হ্যাঁ, এটা কবে নতুন 2024 সালেই করলো। ইস্যু ডেট দিলাম, রানিং দিলাম। আর যে ইনকর্পোরেশন নাম্বার যদি থাকে সেটা দিব, দিলাম 2024 সালে, এটা 2024 হয়েছে ডেট।
ধরলাম আমরা কি করলাম 12/8/24 ইনকর্পোরেশন হইলো, সরি ইনকর্পোরেশন কয়েকদিন আগেই হয়েছে, 1/8 হইলো। আগে তো ইনকর্পোরেশন করতে হবে, তারপরে হলো ট্রেড লাইসেন্স করতে হবে। ওই যে আমি একবার উপরে দিয়েছিলাম, তো এটা এখনো নিয়ে নিছে। আচ্ছা, এটা দেওয়ার পর অটোমেটিক্যালি নেবে। নেম অফ এন্টিটি, ওই যে 9 ডিজিট দিছিলাম সেই অনুযায়ী এটা অন্যরকম ইলেকট্রনিক্স কোম্পানি চলে আসছে, যদি না নিতাম আসতো না। নেম অফ দা এন্টিটি, এখানে ওই যে ব্র্যান্ডের নাম যদি থাকে, এটা মনে হয় নতুন করে দেখাইলে ভালো হয়। সরি, একটা দেখাতে যায় ওইটা আবার চলে আসছে, রয়ে গেছে, জন্য আবার নতুন করে ঢুকতেছে। ইয়েস 24 জিএসসি নাম্বার, জিএসসি নাম্বার 1 তারিখ, ওকে। ইটিন, এই ইটি নাম্বারটা যখন দিব, ইটিন অনুযায়ী ওই কোম্পানির নামটা চলে আসবে। ক্লিয়ার দাদা হয়েছে? ইনকর্পোরেশন নাম্বারটা কি? আমরা কোম্পানি যখন ফরমেশন করি আরজিএসসি তে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অফ ফার্ম, হ্যাঁ, ওই কোম্পানি যেখানে রেজিস্ট্রেশন হয় ওইখান থেকে একটা নাম্বার দেয়, ওটা হলো ইনকর্পোরেশন, মানে আপনি যে প্রতিষ্ঠান নিবন্ধন করছেন ওটা একটা নাম্বার আরজিএসসি তে। ক্লিয়ার হয়েছেন? আপনার প্রতিষ্ঠানেও আছে ওই ইনকর্পোরেশন মেমোরেন্ডাম, হয় না? এই আরজিএসসির নিবন্ধন নাম্বারটা থাকে এখানে, ইনকর্পোরেশন। দেখছেন কখনো? দেখাবো একটা ইনকর্পোরেশন। দেখেন দাদা, দেখি নাই কখনো, এই জন্য জিজ্ঞেস করলাম। কর্পোরেশন, সার্টিফিকেট ইনকর্পোরেশন, এটাই দেখে, একটা যে কোনো একটা প্রতিষ্ঠান দেখালাম। এই যে দেখা যাচ্ছে তো, জি জি দাদা। সার্টিফিকেট ইনকর্পোরেশন। হ্যাঁ, ওই যে কোম্পানি আইন হয়েছে 1994 না, এই 94 আইন অনুযায়ী একটা হয়, এই যে নাম্বার দেখেন, নাম্বার সি দিয়ে শুরু হয়, 6টা ডিজিট, যেই সালে প্রতিষ্ঠা হয় ওই সালের নামটা থাকে। যে আমরা দেখালাম, এই যে পরে 2024 দিলাম, তার মানে আমরা ধরে নিলাম এটা তখন হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম কি? আই হেয়ার বাই সার্টিফাইড দ্যাট দাস এনিম্যাল হেলথ লিমিটেড। প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। আর এটা হলো কয় তারিখে এই প্রতিষ্ঠানটার জন্ম? হ্যাঁ, এই যে 23rd of June 2019, মানে 23শে জুন 2019 এইটা জন্ম হয়েছে। আর এই বারকোড আছে, বারকোডে ক্লিক করলে এটা তথ্য পেয়ে যাবেন। এটা হলো ইনকর্পোরেশন। ইস্যুয়ার হলো এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্ম, আরজিএসসি তে কোম্পানি ফরমেশন করতে হয়, রেজিস্ট্রেশন হয় ওনাদের আন্ডারে। আমরা যেন ভ্যাট রেজিস্ট্রেশন নেই কার কাছ থেকে? এনবিআর এর কাছ থেকে নেই না, জি জি। ন্যাশনাল রেভিনিউ বোর্ড। আর এটাও একটা, হ্যাঁ, ঠিক আছে দাদা, থ্যাংক এটা কর্তৃপক্ষ, এটা অথরিটি। ওকে, তো এখানে দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি এই চেক দিলে নিয়ে নিবে, যদি ভুল নাম্বার দেয়া হয় তাহলে নিবে না। ট্রেডিং ব্র্যান্ড নেম, যদি প্রতিষ্ঠানে কোনো ব্র্যান্ড নেম থাকে, যেমন ধরেন আমরা পার্টেক্স গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, ডেনিশের অনেকগুলো। প্রোপাইটারশিপ হইলে তো আর হচ্ছে তার আর্টিকেল অফ মানে ইনকর্পোরেশন থাকতেছে না, তাই না? না, সেই ক্ষেত্রে তখন আমাদের এই প্রতিষ্ঠানের নামটা কি ম্যানুয়ালি দিতে হবে নাকি অটো কোনো সিস্টেম থেকে আসবে কিছু একটা? না, তখন ম্যানুয়ালি দিতে হবে। ম্যানুয়ালি দিতে হবে, রাইট? কারণ প্রোপাইটারশিপ তো হচ্ছে ট্রেড লাইসেন্সের উপরে হয়, শুধু হ্যাঁ, ট্রেড লাইসেন্সটাই তার হচ্ছে বৈধতা। ট্রেড লাইসেন্স অনুযায়ী নাম নেয় না, হ্যাঁ, টিআইএন অনুযায়ী রাইট, নাম নেয়। হ্যাঁ, ট্রেড লাইসেন্স অনুযায়ী তো আর কোনো ডাটাবেজ নাই যে অটো চলে আসবে। হ্যাঁ, হুম, আরেকটা ঠিক আছে, হলো প্রোপ্রাইটরশিপ বিজনেসের নামে কখনো টিআইএন হয় না, প্রোপ্রাইটরশিপ রাইট, বিজনেস মালিকের নামে রাইট, টিআইএন রাইট, কারণ সেটা তো হচ্ছে তার তার ব্যক্তি মালিকানার ইনকামে চলে যায় লায়াবল, হ্যাঁ, প্রোপাইটারশিপটা। ব্যক্তি রাইট। লায়াবল। আর পার্টনারশিপের ক্ষেত্রেও প্রতিষ্ঠানের নামে হয়, শুধু হুম, প্রোপ্রাইটরশিপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে টিআইএন হয় না, হুম, তখন হুম, বসাইতে হয়। তো ব্র্যান্ড নেম যদি থাকে, ধরেন এই যে আমরা লাক্স সাবান বলি না, লাক্স কি একটা ব্র্যান্ড সাবানের ক্ষেত্রে,
তারপরে মাম পানি একটা ব্র্যান্ড, এই যে ফ্রেশ, হ্যাঁ ওইটা একটা ব্র্যান্ড। গ্রুপ প্রতিষ্ঠানের নাম হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আর ব্র্যান্ডের নাম হলো ফ্রেশ। তো এরকম তারপরে তীর যা যা থাকে এগুলো সবগুলো ব্র্যান্ড নাম। যেমন আমাদের অন্য রকমের সার্ভিস রকমারি.com, রকমারি.com হলো ব্র্যান্ড। তো এরকম আর কি, ব্র্যান্ডের নাম থাকলে দিতে হয়। আর ভ্যাট রেজিস্ট্রেশন টাইপ, এটা কি ভ্যাট না টার্নওভার ট্যাক্স? তো আমরা অবশ্যই ভ্যাট, যদি টার্নওভার হয় তাহলে টার্নওভার সিলেক্ট করবো, ভ্যাট হলে ভ্যাট সিলেক্ট করবো। একটু বলবো কি, টার্নওভার ট্যাক্সের প্রতিষ্ঠান একেবারে রেয়ার, আপনি খুঁজলেই পাবেন না। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কুটির শিল্প আছে যারা টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধন নেয়, তা তাদের অত বেশি দরকার পড়ে না, তারাই নেয়। আদারওয়াইজ আপনি একেবারেই প্রতিষ্ঠান মানে দেখবেন না। তো ওইগুলো একবার খুঁজতে গেলেও একেবারেই কম, একেবারেই কম, মানে 0.01%ও নাই যে টার্নওভারের আওতায় নিবন্ধন নিচ্ছে। তো এটা বাদ, এটা ধরে লাভ নাই, আমরা ভ্যাট নিয়েই কাজ করি। কারণ টার্ন ওভার নিলে তো তার অপারেশনটা খুব লিমিটেড হয়ে যাচ্ছে, সে হ্যাঁ, টেন্ডারে যেতে পারতেছে না, কোনো ইয়েতে কাজ করতে পারতেছে না, তাই না? রাইট তার স্কোপ অফ রাইট ওয়ার্কটা খুব লিমিটেড হয়ে যাচ্ছে। সে একটা সুবিধা পাচ্ছে, 4% ভ্যাট দিতে পারতেছে, কিন্তু মানে বাধ্যবাধকতা অনেক বেশি। সে আমদানি করতে পারবে না, সে রপ্তানি করতে পারবে না, সে এই যে কোটেশনের মাধ্যমে টেন্ডারে যেতে পারবে না, তার প্রোডাক্টের সম্পর্ক শুল্ক থাকলে তো পারবেই না। তো বেশ লিমিটেশন, এই জন্য আসলে এটা পারে না। আর তারপরে তো ওই যে টার্নওভার নির্বিশেষে যেই সাধারণ আদেশ জারি করে দিছে, ওইখানে কোনোটাই বাদ নাই, কেউ চাইলেও পারবে না। রাইট, এক্স্যাক্টলি। এটা কিন্তু প্রথম দিকে যখন হচ্ছে লেগে আইনটা আসে তখন কিন্তু ছিল না, পরবর্তীতে এটা দিয়ে দেয় যে হচ্ছে ম্যান্ডেটরিলি এদেরকে ইয়েতে যাইতে হবে, এই নিবন্ধনে আসতে হবে। শাকিল তো তখন ছিলেন আমাদের সাথে। এই প্রথম যখন হয়, আমি হইলো আমাদের হইলো একেবারে প্রথম জুলাই মাসেই, জুলাইয়ের মাসে 12 না আইনটা পাশ হওয়ার পরই ওই পশ্চিম কমিশনারেট থেকে একটা ট্রেনিং এর আয়োজন করে, যেখানে 50 জন ব্যবসায়ী এবং 50 জন অফিসার, 100 জনের ট্রেনিং, যেখানে এই মান্নান শিকদার স্যার ছিল, এনবিআর মেম্বার, মুইন স্যার ছিল, হ্যাঁ, আপনাকে তো সার্টিফিকেট দিছিল, হ্যাঁ। আমার মনে তো আছে। তখন হইলো একটা মানে প্রশ্ন করছিলাম আমি এই যে এটা নিয়ে টার্নওভার নির্বিশেষে, তখন আমাকে বলছে যে আপনি তো ভালো স্টাডি করে আসছেন, আমরা তো এর আগেই নতুন আইন নিয়ে ট্রেনিং টোনিং করে আসছি অনেক আগে থেকেই। তারপরে বিডা রেজিস্ট্রেশন, ও ইকুইটিটা কি, ইকুইটিটা 100% লোকাল কিনা, ফরেন কিনা বা জয়েন্ট ভেঞ্চার কিনা। তো লোকাল মানে আমাদের দেশের অথরিটি মালিক, ধরলাম আমাদের দেশের মালিক, যদি ফরেন হয় 100% ফরেন দিব। আর জয়েন্ট ভেঞ্চার হলে মানে দুই দেশের যদি কন্ট্রিবিউশন থাকে ওনারশিপে, তখন জয়েন্ট ভেঞ্চার হবে। তো আমাদেরটা এটা লোকালি। বিডা রেজিস্ট্রেশন যখন ইন্ডাস্ট্রি হয়, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আগে বিডার কাছ থেকে আইআরসি নেওয়ার জন্য আগে বিডার কাছ থেকে রেজিস্ট্রেশন নিতে হয়। আগে ছিল বিনিয়োগ বোর্ড, এখন হয়েছে বিডা। তো ওই বিডার কাছ থেকে একটা রেজিস্ট্রেশন নিতে হয়, রেজিস্ট্রেশন নেওয়ার পর তারপরে আইআরসি করতে হয়। তো ওদের কাছ থেকে রেজিস্ট্রেশন একটা নাম্বার দিয়ে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হয়, ইস্যু ডেট দিতে হয়, যদি থাকে দিবে, না থাকলে নাই। এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তখনই লাগবে। একটা নাম্বার আছে ইনকর্পোরেশনের মতো, তাদের একটা সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটে এটা থাকে। আর বিডা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, আগে ছিল বিনিয়োগ বোর্ড, বোর্ড অফ ইনভেস্টমেন্ট। তারপর হলো কন্টাক্ট ইনফরমেশন, ফ্যাক্টরি অ্যাড্রেস বা বিজনেস অপারেশন অ্যাড্রেস, আপনার অফিসটা কোথায় আছে। বললাম আমার অফিসটা আছে মতিঝিলে, হ্যাঁ ধরেন 6 মতিঝিল, 6 মতিঝিল, ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা। পুলিশ স্টেশন মতিঝিল। মোবাইল নাম্বার দিলাম, এটা ইমেল অ্যাড্রেস, ওই প্রতিষ্ঠানের যে রেসপন্সিবল পার্সন থাকবে বা যার কাছে যাবে মেলগুলো, তার ইমেল অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার। আর এই মোবাইল নাম্বারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। কারণ হইলো এই মোবাইল নাম্বারের মাধ্যমে যত ধরনের সমস্যা সমাধান হবে, ওটিপি যাবে সব এই মোবাইল নাম্বারে। মোবাইল নাম্বার কখনোই ভুল দেওয়া যাবে না, ভুল দিলে আপনার এই প্রসেসে এমন প্রবলেম হবে, ওটা রিকভার করা সো টাফ হয়ে যাবে, চ্যালেঞ্জিং, এক কথাই শেষ। এই জন্য মোবাইল নাম্বারটা দেখে শুনে দিতে হবে।
মানে প্রতিষ্ঠানের যে রেসপন্সিবল পার্সন থাকে, বা এমন হতে পারে মালিকদের নাম্বারও অনেক সময় দেওয়া হয়, অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরটা দেওয়া হয়। যেমন এই যে আমারটা সমস্যা হবে, আমি দিয়েছি, এখান থেকে চলে গেলে তখন সমস্যা হবে। ওকে, তারপরে ফ্যাক্স নাম্বার তো এখন নাই, ইমেল অ্যাড্রেসে দেওয়া হলো। আর ওয়েব অ্যাড্রেস থাকলে দিবেন, না থাকলে নাই। হেডকোয়ার্টার অ্যাড্রেস এমনও হইতে পারে যে আপনার একই ঠিকানা, যখন একই ঠিকানা হয় তখন এখানে ক্লিক করলে উপরেটা চলে আসবে, যখন আমি উপরে যা দিছি তা চলে আসছে। আর যদি তা না হয়, ভিন্ন ঠিকানা হয়, ভিন্ন ঠিকানা দিবেন, ধরেন গাজীপুর, বা এমন হইতে পারে মধ্যে যে গুলশান। তারপর হেডকোয়ার্টার অ্যাড্রেস আউটসাইড অফ বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি হয়ে থাকে তখন দিবেন, আর না থাকলে তো নাই। লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিট ইউ উইশ টু কি ব্রিং আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন, এটা কখন প্রযোজ্য হবে? যখন আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন নেবেন। যদি আপনি যে সমস্ত একাধিক প্রতিষ্ঠান থাকে এবং একই টাইপের প্রতিষ্ঠান হয়ে থাকে, যেমন কোচিং সেন্টারগুলো যদি বলেন, তারা চাইলে সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে অনায়াসে, কারণ একই টাইপ, তারা শুধু কোচিং করায়, বিজনেস টাইপ এক। তো যে ক্ষেত্রে একই টাইপ না, তাইলে আবার হবে না। একই টাইপ হইতে হবে, প্রোডাক্টের ক্যাটাগরি সিমিলার হইতে হবে, তবেই পারবে। যদি নিতে হয়, যদি আমরা কোচিং সেন্টারই ধরি, তাহলে এখানে যতগুলো ব্রাঞ্চ আছে, আউটলেট আছে, বা অন্য ব্যবসা যেমন ইজি শোরুম, যতগুলো ব্র্যান্ড শপ আছে, তাদের যতগুলো আউটলেট আছে, তারা সেন্ট্রাল রেজিস্ট্রেশন নিতে পারবে, কারণ তাদের প্রোডাক্ট সিমিলার। মিষ্টির দোকান তারা তো নিতে পারবে, তারা তো সেম একই প্রোডাক্ট, সেন্ট্রাল জিনিস নিতে পারবে। যেমন রস, প্রিমিয়াম, টেস্টি ট্রিট, তো ওনারা মিঠাই, ওরা তো একই প্রোডাক্ট, ওরা নিতে পারে। হ্যাঁ, সার্ভার ঝামেলা করলে তো। একটু আগে ফুরফুরা বললাম, এখন সমস্যা দেখা দিল। আর গত মাস থেকে সার্ভার খুব বেশি সমস্যা করতেছে, মানে সরকার পতন হয়েছে, আর সমস্যাটা আরো বেশি দেখা দিছে। 5 তারিখ থেকে তো ঢোকাই যায় নাই, নেট ছিল কিন্তু তারপর ঢোকা যায় নাই। আচ্ছা, আমার এই মুহূর্তে রেজিস্ট্রেশনটা উদাহরণ দিয়ে দেখানো যায় না, মানে কারোর যে একটা প্র্যাকটিক্যাল যদি কারোর থাকতো তাহলে দেখাতে পারতাম সহজে। যেহেতু কোনো ব্যক্তির নাই, কারোর প্রয়োজন ছাড়া তো রেজিস্ট্রেশনের সঠিক তথ্য দিতে হবে, ট্রেড লাইসেন্স দিতে হবে, ইনকর্পোরেশন দিতে হবে, যা যা লাগে, এগ্রিমেন্ট দিতে হবে, ভাড়া চুক্তি থাকলে ভাড়া চুক্তি দিতে হবে, অনেক তথ্য দেওয়া লাগে। তো যার জন্য এটা হলো ফেক কিছু করার সুযোগ নাই। লিস্ট অফ ব্রাঞ্চে ক্লিক করলে আসে কিনা, এই যে আসছে। এখন ধরেন একটা কোচিং সেন্টার, কোচিং সেন্টারের অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, সবগুলো ব্রাঞ্চের তথ্য এখানে দিয়ে দিতে হবে। ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ ক্যাটাগরি, ক্যাটাগরি কি টাইপের আছে, তারপরে অ্যানুয়াল টার্নওভার, ওই ব্রাঞ্চের টার্নওভার কত হইতে পারে, আর ওগুলো আগে যদি বিন নেওয়া থাকে ওই বিন নাম্বারটা দিতে হবে। সেম ভাবে প্রত্যেকটা। এই পেজ থেকে কখন কিভাবে যাবেন দেখেন, এই যে প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে আগের পেজে চলে যাবেন। মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, আপনি যে ব্যবসাটা করেন এটার মূল অ্যাক্টিভিটিটা কোনটা, কি কি কার্যক্রম আপনি পরিচালনা করেন। আপনি কি ম্যানুফ্যাকচারিং করেন, আপনি কি সার্ভিস প্রদান করেন, আপনি কি রিটেল হোলসেল ট্রেডিং বিজনেস করেন, আপনি কি ইম্পোর্ট করেন, এক্সপোর্ট করেন, অথবা অন্য কিছু থাকলে তা। ধরেন একটা প্রতিষ্ঠান সবকিছুই করতে পারে, নতুন যে আইন এই আইনটাতে করতে পারে। আগে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল,
যে আগে কি হইতো, যে প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং ছিল তারা হলো ও ট্রেডিং করতো না। ট্রেডিং করতো না কেন? ম্যানুফ্যাকচারিং এর জন্য 15% ভ্যাট ছিল, কিন্তু ট্রেডিং এ 5% ভ্যাট। তো অনেক সময় সন্দেহ করতো যে ওরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটাই ট্রেডিং করে ভ্যাট কম দিচ্ছে সরকারকে। সব তো আর আসলে যাচাই বাছাই করা সম্ভব হয় না, সুযোগ থাকে। তো এই জন্য হলো মানে ওই প্রতি যারা ট্রেডিং করতো এবং ম্যানুফ্যাকচারিং করতো তাদেরকে বেশি চোখের চোখে চোখে রাখতো, বিভিন্ন তদারকি করতো। কারণ ওই ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে বিদায় তাদেরকে বেশি মনিটরিং করতো। তখন ব্যাট অফিস থেকে বারবার মনিটরিং করলে তো একটা মানে সমস্যা, যে কোনো কাজে অ্যাসাইন করা যায় না, মানে সহজে কাজগুলো করা যায় না। অলওয়েজ মনে হয় যে এই তারা না আসলো, মানে সব সময় তো সবকিছু আপডেট থাকে না, তাই এসে অনেক ঝুট ঝামেলা পোহাইতে হয়। তো এই জন্য হলো তখন তারা কি করতো, শুধু ম্যানুফ্যাকচারিং যেটা করতো ম্যানুফ্যাকচারিং রাখতো। ট্রেডিং করতে হলে তার আরেকটা প্রতিষ্ঠান করতো, ওই প্রতিষ্ঠান থেকে ট্রেডিং করতো। যেমন একটা ম্যানুফ্যাকচারিং করে এবার ডিস্ট্রিবিউশন একটা চ্যানেল করতো, ওইখান থেকে সব ট্রেডিং করতো। ম্যানুফ্যাকচারিং ইউনিট ডিস্ট্রিবিউশন চ্যানেলকে 15% রেটে দিয়ে দিত, ডিস্ট্রিবিউশন চ্যানেল এবার 5% রেটে সব জায়গায় দিত। আগে 5% ছিল ট্রেডিং পর্যায়ে ভ্যাট, এবং ওই প্রকিউরমেন্ট যেটা কি জানি প্রকিউরমেন্ট প্রোভাইডার, হ্যাঁ, ওইটাও একই রেট ছিল। এখন এটা পরিবর্তন করে দিয়েছে। তখন হলো এই প্রসেসটা বেশি করতো। তো এখনকার আইনে এটা সহজ করে দিছে, যে আপনি চাইলে সবভাবে নিতে পারবেন, আপনি হিসাবপত্র সঠিকভাবে রাখবেন, অত বেশি কোয়েরি করেন না। যখন কোয়েরি আসবে আপনি সঠিকভাবে জবাব দিবেন। আর যেহেতু রেজিস্টার ভিন্ন ভিন্ন মেনটেন হয়, তো এটা সহজ হয়েছে। তারপর হলো ইম্পোর্ট। যদি আপনার আইআরসি থাকে, এখানে আইআরসি নাম্বারটা দিতে হবে, এই যে সাপোর্টিং ডকুমেন্ট নাম্বার, মানে আইআরসি নাম্বার, আর আইআরসি কয় তারিখে ইস্যু করছে, ইস্যু ডেট। যদি এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাইকা থাকে, ইআরসি থাইকা থাকে, ইআরসি নাম্বার, ইআরসি ডেট। সব প্রতিষ্ঠানের ইআরসি নাই, যারা এক্সপোর্ট করে বিশেষ করে গার্মেন্টস এর ক্ষেত্রেই বেশি ওই তাদের থাকে, তারা দিয়ে থাকে। আর ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে হলো আইআরসি থাকে, কারণ র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়। আবার কমার্শিয়াল ইম্পোর্টার যারা বাণিজ্যিক আমদানিকারক, তাদেরও আইআরসি নাম্বার থেকে থাকে। আইআরসি দুই ধরনের, একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল আর একটা কমার্শিয়াল। কমার্শিয়াল কোনটা বুঝছেন? যারা ফিনিশড এনে ফিনিশড বিক্রি করে দেয়। আর ইন্ডাস্ট্রি গুলো হলো র মেটেরিয়ালস ইম্পোর্ট করে, কিন্তু বিক্রি করে না, ওরা তাদের প্রোডাক্ট উৎপাদন করতে ব্যবহার করে। তারপর এরিয়াস অফ ম্যানুফ্যাকচারিং, যদি সে এটা যদি ম্যানুফ্যাকচারিং দেয়, টিক দেয়, তাহলে নিচের অপশনটা আসবে। যদি ম্যানুফ্যাকচারিং না দেয় তাহলে কিন্তু অপশনটা আসবে না। দেখেন জি, অপশনটা কিন্তু চলে গেছে। জিতে দেখেন আমি যখন ম্যানুফ্যাকচারিং দেই, তাহলে জি এর অপশনটা আসবে। আপনি যে ম্যানুফ্যাকচারিং করবেন, আপনার বিজনেস ক্যাটাগরি দিয়ে আছে, আপনি কোন বিজনেসটা নিয়ে ম্যানুফ্যাকচারিং করবেন। আপনি এগ্রিকালচার নিয়ে করবেন, এডিবল অয়েল নিয়ে করবেন, ফুড এন্ড বেভারেজ নিয়ে করবেন, টোবাকো নিয়ে করবেন, টোবাকো মানে বিড়ি সিগারেট, জর্দা, তারপরে ওরিস অ্যান্ড মিনারেল, কেমিক্যাল প্রোডাক্ট, লেদার প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট, পেপার, জুয়েলারি, আয়রন, স্টিল, যত ধরনের বিজনেস টাইপ আছে মোটামুটি মুরদেনি নিয়ে আসছে। যেটা নাই সেটা আদার্সে দিয়ে দিতে হবে। তাহলে মুরদেনি এখানে চলে আসছে। এমন একটা বের করেন তো যে এখান থেকে যে নাই এরকম কিছু আছে। যেমন দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট নাই, তো সফটওয়্যার ডেভেলপমেন্টটা একটা পণ্য হিসেবে ট্রিট করে, তো নাই, তখন হলে আপনি এটা দিয়ে দিতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর যদি না থাকে আমরা দিব না, না থাকলে একটাও দিতে হবে না। দিলাম এটা একটা, আমরা সিলেক্ট করলাম, কি করলাম, ইলেকট্রনিক্স। দাদা সফটওয়্যার ডেভেলপমেন্ট কি ম্যানুফ্যাকচারিং এ পড়ে না সার্ভিসে পড়ে? পণ্য। অন্য না। এসএস কোড দিয়ে, হ্যাঁ, এসএস কোড দিয়ে দেয়া ছিল, গত বছর থেকে এটা উঠে দিছে, বাট এটা পণ্য, সফটওয়্যার হলো একটা পণ্য হিসেবে ট্রিট করছে। এ, আগে এক্সামশনের মধ্যে ছিল এসএস কোড দেয়া, এরপরে হইলো এটা সার্ভিসের মধ্যে নিছিল। আইটি সার্ভিসের যে ব্যাখ্যা আছে না, ব্যাখ্যাতে নিছে। ব্যাখ্যাতে নেওয়ার পর গত বছর থেকে ওটা ব্যাখ্যা থেকে উঠিয়ে দিছে। তার মানে প্রথম অব্যাহতি ছিল বাদ, রাইট। তারপরে 5% নিচে সেটা বাদ, উঠাই দিছে। এখন কত পার্সেন্ট? 15%। যেহেতু কোনো জায়গায় নাই। এই গত পরশুদিন আমাকে সিএফএম থেকে ফোন দিছে যে সৌমেন বাবু, এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ভ্যাট রেট কত হবে? স্যার 15% হবে।
তো কিভাবে 15% হবে? ওনারা তো এই এইচএস কোড দেখায় হইলো বিক্রি করতেছে। আমি এইচএস কোড দেখায় বিক্রি করলে স্যার লাভ নাই, এটা 2022 সালে ছিল, 22 জুন পর্যন্ত ছিল, 22 জুলাই থেকে আর ওইখানে দেখেন নাই। কয় হ্যাঁ আমি তো দেখেছি নাই, আমি উঠাই দিছে। তার মানে যে এক্সামশন সুবিধা ছিল ওখান থেকে বাদ উঠাই দিছে, মানে বাদ। 23-এ দেখেন, 23-24-এ ছিল কোথায়, এই ইসে সংজ্ঞায়, সরি 22-23 সংজ্ঞায় ছিল, এই ব্যাখ্যাতে ছিল, ওইখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট শব্দটা আছে। এরপরে দেখেন ওইটা আর নাই। তো দেখছে হ্যাঁ, তাই বের করছে, দেখছে হ্যাঁ এখন তো নাই। আমি যেহেতু নাই, প্রথম এক্সামশন সুবিধা পাইতো দিছে, তারপরে এক্সামশন সুবিধা বাদ দিয়ে 5% ভ্যাটে দিছে, সেটাও পাইছে দিছে। এখন দুই জায়গায় এক জায়গায় নাই, মানে 15% ভ্যাট। তো ওরা তো সব 0% কাটা গেছে। আমি বললাম, আমি তো এবার আপনি ই করে দেন, তা না হলে তো মানে মানে আপনারও বিপদ হবে। কিন্তু ফার্মে যে অডিট করে দিছে এটার উপর ব্যাট আছে, তারা এরা এক্সামশন সুবিধা কিভাবে দিছে, এটা করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা একটা প্রশ্ন ছিল, মানে জানার জানার জন্য আর কি। জি জি। যদি আমি এই যে সাইন ইন করলেন যেটা মোবাইল নাম্বার দিয়ে, ওটা যদি করি তাহলে কি একটা প্রোডাক্টের এইচএস কোড কি এটা কি জানতে পারবো, এখান থেকে দেখা যাবে? না, প্রোডাক্টের এসএস কোড দেখতে গেলে আপনি ট্যারিফ শিডিউলে দেখতে পারবেন কাস্টমসের। আর হইলো কি প্রোডাক্ট, যেমন এটা মানে বলেন না, আপনার প্রোডাক্টই যদি ধরেন, তো ওইটা হুম। হলো ওই কাস্টমসের ট্যারিফ শিডিউলে দেখতে পারবেন, অথবা ভ্যাটের একটা ইয়ে আছে, ওইখান থেকে এটা লিঙ্ক করা, এখানে থেকে পাবেন। যেমন আপনার তৃতীয় তফসিল যদি যান, ওইখানে এসএস কোড আছে, যদি এর মধ্যে পড়ে ওইখানে দেখতে পাবেন। আর মানে যদি আমাদের কপিতে দেখতে চান, সফটওয়্যারটা ডেভেলপ করে এমন ভাবে যে আমরা যদি পার্সেন্টেজ সফটওয়্যারে দেই, তখন মানে এক্সাক্ট এইচএস কোডটা লাগে। এইচএস কোড দিলে অটোমেটিকলি সেটা কি 5% না 15%, কত পার্সেন্ট সেটা নিয়ে নেয়। যদি এইচএস কোডটা ভুল হয় তাহলে আমার টাকাটা আর মেলে না পার্সেন্টেজের সময়, সফটওয়্যারে দেওয়ার সময়। মিলবে না তো, ঠিক আছে তো। আর এই এসএস কোড পুরোটাই ট্যারিফ শিডিউল অনুযায়ী করা। আপনি এসএস কোড যদি বের করতে চান সহজে, আপনাকে একটা ট্যারিফ শিডিউলের বই নিতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদের অথবা এইচএস কোডের প্রতি মাসে ভালো ঝামেলায় পড়ি, আমি পার্সেন্টেজ এটা করি তো এই হ্যাঁ, জন্য। ওই যে আমাকে মাঝে মাঝে তো ফোন দেয়, যেটা কি হবে। তো ঠিক আছে, ওই এই জন্য আপনাকে ট্যারিফ শিডিউল নিলে ওই যে প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আছে, কোন ক্ষেত্রে কোন, যেমন পেপার প্রোডাক্ট গুলো কোথায় 46-এ আছে, হ্যাঁ 46 থেকে শুরু, এরকম ক্যাটাগরি করা আছে। আপনি অনলাইন থেকেও ওই পাবেন, ওই এক্সেস কোড দিয়ে পিডিএফ ফাইল নামে নিয়েন, বই না কিনলে ওইখান থেকে পাবেন। হয়তো লাস্ট আপডেটটা গত বছরটা হয় নাই, এখন অনলাইনে পাবেন, এর আগের বছরটা পর্যন্ত পাবেন। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো আমরা দিলাম কি প্রোডাক্ট দেই নাই, কেমিক্যাল, একটা সাইকেল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স দিলাম। এরিয়াস অফ সার্ভিস, যদি সার্ভিস থাকে, কারণ এখানে আমি সার্ভিসও সিলেক্ট করছি। যদি সার্ভিস সিলেক্ট না করি এখানে কিন্তু এরিয়াস অফ সার্ভিস আসবে না। এইসে যদি সিলেক্ট করি তবেই আসবে। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করাতে দেখেন আসছে এরিয়াস অফ সার্ভিস দুইটাই, জি এবং এইস। যদি আপনি এখানে ইকোনমিক অ্যাক্টিভিটি সিলেক্ট করেন তবেই আসবে, যদি ইকোনমিক অ্যাক্টিভিটি সিলেক্ট না করেন তবে এই দুটো অপশন আসবে না। সিলেক্ট করছি, আসছে। ইলেকট্রনিক্স পণ্য, যেমন একটা প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আছে সার্ভিস দিই, ধরেন আমরা আরেকটা প্রোডাক্ট স্পেসিফিক করে দিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সো এফটিডব্লিউএল সফটওয়্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট দিছি, সফটওয়্যার ডেভেলপমেন্টে আমরা সার্ভিস চার্জ দিই, যেন সফটওয়্যার বিক্রি করি, বিক্রি করার পরে মাসের সার্ভিস চার্জ দিই, ওই সার্ভিস চার্জ এখানে দিয়ে দিতে হবে। এই যে সফটওয়্যার এন্ড আইটি এনেবল সার্ভিস, তো এটারও ব্যাখ্যা আছে, আমি সেদিন দেখাইছিলাম। এই আইটিজ এর ব্যাখ্যা আছে, আইটিজ এর মধ্যে কি কি পড়বে। তারপর অন্য কিছু থাকলে, কনসালটেন্সি সেবা থাকলে সেটাও আসতে পারে, আদার কিছু থাকলে স্পেসিফিক করে দিবেন, না থাকলে নাই। তাহলে আমার ম্যানুফ্যাকচারিং আসলো, সার্ভিসে আসলো। এখন হলো বিজনেস ক্লাসিফিকেশন কোড, আপনি আসলে বিজনেস টাইপটা কি, ক্লিক করবেন এই পেজটা আসবে। কমার্শিয়ালি ডেসক্রিপশন, এসএস কোড, আপনি কি ধরনের বিজনেস করবেন, আমি কি বিক্রি করে, বললাম ইলেকট্রনিক্স এর ওই যে এলইডি টিউব বিক্রি করি। কিভাবে সহজে খুঁজে বের করেন, নাম দিয়া
সহজে খুঁজে বের করতে পারবেন। এই যে এলইডি টিউবলাইট অর এলইডি বাল্ব উইথ অর উইদাউট ফিটিং এন্ড ফিক্সচার দিলাম, এটা একটা হইতে পারে, আরেকটা হইতে পারে tracker। এটা দিলাম। যতগুলো পণ্য থাকবে আপনার সবগুলো প্রোডাক্টের নাম এখানে দিয়ে দিবেন। তো এখানে হলো কমার্শিয়ালি যেই নাম সেই নাম দিয়ে দেন, মানে এটা এনার্জি সেভিং। স্লাইড, একটা ট্র্যাকার, এটা হলো কন্ট্রোলার। শেষ। বা আরো যত প্রোডাক্ট আছে যার যার বিজনেস অনুযায়ী সব আপনি এখানে পাবেন, এখানে অ্যাড করে নেবেন। প্রোডাক্টও আছে, যদি সার্ভিস হয় সার্ভিসও অ্যাড করে নেবেন। সার্ভিসে আমাদের কি আইটিজ আছে, যারা যারা ট্রেডিং করে তারা তো হ্যাঁ। অনেক টাইপের প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, ইভেন আমি সে add করি। হ্যাঁ ইভেন হচ্ছে রেজিস্ট্রেশন নেওয়ার সময় তো সে জানেও না যে সামনে কোন প্রোডাক্ট সেল করবে, হ্যাঁ। তাই না? হুম। তো তখন সে কি করবে? সে তো ধরেন এই- ইনিশিয়ালি হয়তো 500 টাকা আচ্ছা, অ্যাড করলো, তখন কি সে পরবর্তীতে অ্যাড করার সুযোগ আছে বা কিছু একটা না ওয়ে ট্রেডিং কিভাবে বিজনেস করলে এত বেশি থাকে না। যখন ট্রেডিং বিজনেস করবে এই কোডটা দিয়ে দিবেন, এই যে আদার মিসসেলেনিয়াস সার্ভিস, সার্ভিসের ওকে আন্ডারে ঢুকে এই কোডটা, এই যে রাইট 9920 S099.20 দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যখন ট্রেডিং বিজনেস করবে এবং ভ্যারাইটিস পণ্য হবে তখন হইলো এই কোডটা সিলেক্ট করে দিয়ে দিবে, সব আচ্ছা চলে আসবে এটার মধ্যে। এটার কথাই বলতেছিলাম দাদা, এটা দেখতেছেন কিভাবে, এটা দেখবো কিভাবে? ও, এগুলো ওই যে মনে রাখার ইস্যু, আপনি এমনিতে বুঝবেন না তো এটা কোথায় যাবে। জানেন আমি কাজ করি, আমি জানি। এখন আপনি আজকে জানলেন না, জি। এইভাবেই তো শিখতে হবে। আর হলো ওই যে আপনার ট্যারিফ শিডিউল থেকে কোডগুলো জেনে নিতে হবে পণ্যের ক্ষেত্রে। এটা তো সেবা, তো সেবার ক্ষেত্রে হলো আপনি এই যে এখানে ঢুকলেই কি কি সেবা আছে আপনি দেখতে পারবেন। এটা কেটে দিই, এই যে সব ধরনের সেবা এখানে আছে। দেখেন এর বাইরে আর কোনো সেবা নাই। আপনি যে সিলেক্ট করে যা আসছেন ওই সিলেক্টের মধ্যে এই জিনিসগুলো পড়ছে। আপনি যদি এখানে বেশি সিলেক্ট করেন তাহলে বেশি আসবে। আমি যাই, ধরেন এখানে ব্যাকে যাই আবার, আরো বেশি আপনার দরকার সেবা, এরিয়াস অফ সার্ভিস, ধরেন সবগুলো সিলেক্ট করে দিই। এই সবগুলো টাইটেরিয়া অনুযায়ী ওইখানে শো করবে। ওইখানে তখন অল্প কিছু দেখছিলাম না আমরা, এখন হুম। এখন দেখেন যে আরো বেশি আসবে। গুডস সার্ভিস, দেখেন, দেখছেন হুম। অনেক নেই। তো আপনি ওইখানে যে কটা সিলেক্ট করবেন ওই টাইপের উপর এখানে ওই সেবাগুলোই আপনাকে শো করবে, বাড়তি কিছু শো করবে না। বুঝতে পারছি। Okay. এই যে রেস্টুরেন্ট দিলে, এই যে রেস্টুরেন্ট এখানে আসছে, ওখানে দিছি রেস্টুরেন্ট আসছে। এখানে আপনার বিজনেস যত ধরনের হবে আপনি সবগুলো এখানে নিয়ে আসবেন। এটা হচ্ছে বিজনেস ক্লাসিফিকেশন কোড। আপনি যা যা যেই সকল পণ্য বা সেবার বিজনেস করবেন ওগুলো এখানে চলে আসবে। যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আমরা ব্যাংক অ্যাকাউন্ট নেম, যে নামে প্রতিষ্ঠানের নামেই ব্যাংক অ্যাকাউন্ট হবে। যদি আবার পার্সোনাল প্রপার্টিশিপ বিজনেস হয় তখন তার ব্যক্তির নামে হইতে পারে, প্রতিষ্ঠানের নামেও হইতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু প্রতিষ্ঠানের নামে হয় প্রপার্টিশিপ বিজনেস হওয়া সত্ত্বেও। তো এখানে অ্যাকাউন্ট নেম হবে, অ্যাকাউন্ট নাম্বার হবে, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম। আর এগুলোর প্রুফ হিসেবে ওই ব্যাংক সলভেন্সি অথবা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। যতটা অ্যাকাউন্ট থাকবে সবগুলো এখানে প্রদর্শন করতে হবে। ইনফরমেশন অ্যাবাউট ওনারশিপ ডিরেক্টর অফ এন্টিটি, মালিকদের তথ্য, মালিকের টিআইএন নাম্বার, মালিকের ফুল নাম, এনআইডি অনুযায়ী, মালিকের ডেজিগনেশন হইতে পারে। পার্টনারশিপ হইলে ধরেন ম্যানেজিং পার্টনার, আর লিমিটেড প্রতিষ্ঠান হলে একজন চেয়ারম্যান নেয়, একজন এমডি নেয়, একজন ডিরেক্টর নেয়, এই তিনটেই থাকে।
তারপর শেয়ার কার কত পার্সেন্ট, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, বিন নাম্বার যেটাই থাকে এনআইডি দিয়ে এটা করা হয়। এনআইডি নাম্বার দিয়ে দিবেন, পাসপোর্ট নাম্বার থাকলে দিবেন, ধর না থাকলে নাই। ন্যাশনালিটি বাংলাদেশি, আর বিন নাম্বার থাকলে দিবেন, না থাকলে নাই। বিন নাম্বার কখন হয়, যে ব্যাট কনসালটেন্ট, ব্যাট এজেন্ট যখন হয় তখন বিন নাম্বারটা আসে। এবং যতজন থাকবে এই অ্যাডেড ক্লিক করে আপনি ততজন অ্যাড করতে পারবেন, হ্যাঁ, যত সংখ্যা দরকার। রিমুভ করবেন কিভাবে, এই সিলেক্ট করে করে রিমুভ করবেন। যে ডুপ্লিকেট দিলে ডুপ্লিকেট আসলো, আর এই যে ডিলিট দিলে সব ডিলিট হলো। আবার একটা একটা করে যখন ডিলিট করতে যাবেন তখন হলো সিলেক্ট করে, যখন এটা উঠিয়ে দিলেন, একবার সেভ দিয়ে দিলেন, ধরলাম সেভ দিলে এটা এরকম হয়ে যাবে, তখন কোনো এডিট করার প্রয়োজন হয় ক্লিক করে এই যে এডিট করবেন, ডিলিট করবেন, যা করার করবেন। কিন্তু এই অবস্থা থাকলে আপনি এডিটও করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন। দেখেন এটা হলো ঝাপসা হয়ে আছে, এই যে এডিট ঝাপসা, ডুপ্লিকেট ঝাপসা, ডিলিট ঝাপসা। আপনি যখন এখানে টিক দিবেন তখন এটা বোল্ড হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেছে, মানে তখন আপনি হলো কাজ করতে পারবেন। এডিট করতে চাইলে যে এডিটর অপশন গুলো হয়ে গেছে, কাজ করতে পারবেন। ডুপ্লিকেট চাইলে আবার এই যে ক্লিক করলে আরেকটা রো অ্যাড হয়ে গেল। আর ডিলিট করতে চাইলে এখন দুইটা সিলেক্ট আছে, দেখেন এই দুইটাই ডিলিট করে যাবে, ওইটা সিলেক্ট করা ছিল না, ওটা ডিলিট হবে না। ওকে, আর এই যে নিচে এনে ক্লিক করবেন। তাহলে ব্যাংক ইনফরমেশন গেল, ডিরেক্টরের মালিকের ইনফরমেশন গেল, তারপরে বিজনেস অপারেশন। এই যে আমরা ওই যে এক নম্বরে পড়ছিলাম না, টার্নওভার, ট্যাক্সেবল টার্নওভার ইন পাস্ট 12 মান্থ, 4-1 কয় দেখছিলাম, মানে আগের মাস পর্যন্ত 12 মাস সময় টার্নওভার কত, ওইটাতে একটাতে দেখছিলাম 3,60,00,000 মনে হয়। ওই যা হয় তা এখানে দিতে হবে, ধরলাম 3,60,00,000, 3, 4, 5, 6, 7, 8, 60 লাখ। প্রজেক্টের টার্নওভার প্রাক্কলিত যেটা, মানে নেক্সট 12 মাসে টার্নওভার কত হইতে পারে, ধরলাম 4 কোটি টাকা। এটা প্রতিষ্ঠানের উপর, আপনারা যখন প্রতিষ্ঠানের কাজ করবেন তাদের ম্যানেজমেন্টের কাছ থেকে জেনে নিবেন, জেনে নিয়ে করতে হবে। এই অনেকের হয়তো ধরেন কারোর যদি 9 ডিজিট বিল থাকে, পুরাতন প্রতিষ্ঠান থাইকা থাকে, তাদের পুরাতন আপনি টার্নওভার পাবেন, কিন্তু নতুন প্রতিষ্ঠানের কিন্তু এই লাস্ট 12 মাসে টার্নওভার পাবেন না। যদি সে নতুন প্রতিষ্ঠান হয়ে থাকে, যেমন এই যে আমরা এটা করতেছি কি, এই মাসে আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি, ট্রেড লাইসেন্স এই মাসেই নিচ্ছি, আগে ছিল না, তখন তো এটা শূন্য হয়ে যাবে। মনে রাখেন, যে প্রতিষ্ঠান শুরু করেনি তার টার্নওভার বিগত 12 মাসে টার্নওভার কিভাবে হবে, তখন দিবেন শুধু প্রজেক্টটা কত হইতে পারে। অবশ্যই সেটা মালিক পক্ষের সাথে ডিসকাস করে বা ম্যানেজমেন্ট যারা থাকবে তাদের সাথে ডিসকাস করে দিতে হবে, আপনি মন করা বসাবেন না। দেখা যায় এখানে বসাই দিয়েছেন বেশি, বাস্তবে হয়েছে কম, তখন সমস্যা হবে। কিন্তু কম বসাইলেন, বেশি হইলে কোনো ইস্যু নাই। বেশি বসায় কম হইলে তখন বলো আপনি তো টার্নওভার তো দিচ্ছেন, এটা কম হয়েছে কেন। নাম্বার অফ এমপ্লয়িজ, ওই প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ি আছে। তারপরে জিরো রেট সাপ্লাই আছে কিনা, মানে এক্সপোর্ট হইলে জিরো রেট আসবে, এক্সপোর্ট ছাড়া কোনো জিরো রেট নাই, তার মানে নাই। আর যদি থাকে এক্সপোর্ট আগে দিয়ে থাকি ইয়েস দিব, না থাকলে দিব না। আর ইউ মেকিং এনি ব্যাট এক্সাম্পটেড সাপ্লাই, ওটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আগে বোঝা যাবে না কেন, কারণ হয়েছে ধরেন আপনি একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান আপনি গার্মেন্টসে দিবেন, গার্মেন্টস ওটা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, তো তাদের জন্য বেশ কিছু সুবিধা আছে, তো তখন সাপ্লাই দিতে পারেন, তখন তো এক্সাম্পটেড হবে, এই জন্য এটা ইজ দিয়ে রাখতে হবে। মেজর ক্যাপিটাল মেশিনারিজ, ইন্ডাস্ট্রি হলে অনেক ধরনের ক্যাপিটাল মেশিনারিজ থাকে, তো ওই মেশিনারিজ গুলোর নাম এখানে দিতে হবে। একটা মেশিনারিজ নাম, ধরেন একটা মেশিনের নাম দিলাম পি প্লেস মেশিন, মেশিন এসএস কোড কত, যে এসএস কোড থাকে, ও এখানে আরেকটা জিনিস একটু দেখেন, স্টার্ট ডেট, ইন ডেট, হ্যাঁ, যেমন এইটা, এই যে 90-33.00.00, এইটার কিন্তু ভ্যালিডিটি ডেট আছে, এই দুইটার কিন্তু ভ্যালিডিটি কত পর্যন্ত আছে, নভেম্বর 30, 2024, মানে তারপর এটার ভ্যালিডিটি নাই, তখন এই এসএস কোড গুলো আপনারা সিলেক্ট করবেন না।
মেশিন দিলাম, ভ্যালু কত টাকা, 10 লাখ টাকা। প্রোডাকশন ক্যাপাসিটি এটা 10,000 পিস প্রোডাকশন করতে পারে। ফিজিক্যাল কন্ডিশন যদি নিউ হয় নিউ, ওল্ড হলে ওল্ড। এরকম যতগুলা মেশিন আছে প্রতিষ্ঠানের, ছোট বড় সবগুলো মেশিনের লিস্ট এখানে দেখাইতে হবে। ইনপুট আউটপুট ডাটা, মানে আমরা 4.3টা যেভাবে দেই ওই তথ্যগুলোই এখানে দিতে হবে, এটা হইলে ইস্যু। যেমন একটা প্রোডাক্টে যে এলইডি লাইট যদি ধরি, এলইডি টিউব লাইট, এসএস কোড GY এনার্জি, এনার্জি সেভিং লাইট দিলাম, সেলিং ইউনিট হলো পিসে, ডেসক্রিপশন মেজর ইনপুট, মানে ওই এলইডি টাইপ যে টিউবটা, ওটার জন্য কি ধরনের ম্যাটেরিয়াল লাগে সেটা ওই এসএস কোডটা দিতে হবে। একটা ট্রাই করে দেখি এলইডি লাইটের এসএস কোড কত আছে। পঁচাশি, 39, 90, 21, 85, 39, 90, 21। মানে একটা এলইডি লাইটের জন্য এই একটা র মেটেরিয়ালস লাগে, দিলাম। কোয়ান্টিটি অফ ইনপুট ইউজড ইন পার ইউনিট, এটা ধরেন একটা করে লাগে। তো এরকম একটা প্রোডাক্টের জন্য যদি 5টা কম্পোনেন্ট লাগে, তো বা 10টা কম্পোনেন্ট লাগে, তার সবগুলোই এখানে দিতে হবে। তো এটা আমি একটা কম্পোনেন্ট দিলাম, এরকম অ্যাড করে ধরেন এই প্রোডাক্টটা তৈরি করতে আমার 5টা কম্পোনেন্ট লাগে। পরে মূসক 4.3-তে যা এখানে তাই, কিন্তু বাস্তবে অতগুলো দেওয়াটা আসলে চ্যালেঞ্জিং এই রেজিস্ট্রেশনের সময়। অনেক সময় দেখা যায় জানাও না, এখন নতুন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতেছে, এরপরে প্রোডাক্ট আনা হয়, তখন চ্যালেঞ্জ হয়ে যায়। মানে এটাও একই এসএস কোড। তখন আপনি যে কয়টা দিতে পারেন ওই কয়টা দিয়েই শুরু করে দিতে হবে। এটা কোয়ান্টিটি ধরে নিলে 2টা লাগে। এভাবে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট এবং সবগুলো উপকরণ দিয়ে দিতে হয়। অথরাইজ পারসন, অথরাইজ পারসন হলো যে এই ব্যাটের হিসাব নিকাশ গুলো দেখবে অনলাইন সিস্টেমে। ব্যাট রেজিস্ট্রেশন বলেন, রেজিস্ট্রেশনের কোনো আপডেট বলেন, রিটার্ন বলেন, এই সকল তথ্য দেখবে ওই তার অ্যাক্সেসটা দেয়া লিগালি। ফুল নেম, আমার নাম, এক্ষেত্রে এই যে নামটা দেয়া হবে সেটা অবশ্যই তার আগে সাইন ইন থাকতে হবে। একটু আগে আলমগীর ভাইয়েরটা করলাম, তাহলে আমরা এখানে আলমগীর ভাইয়েরটাই দিতে পারি। আলমগীর ভাইয়ের এনআইডি তথ্য অনুযায়ী হুবহু যা যেই নামে যেই ছোট হাতের বড় হাতের যা দিছি সেম হুবহু তা দিতে হবে। যদি তা না দেয় তাহলে তার তথ্যগুলো তার ইউজার আইডিতে ঢুকবে না।
আসবেই না। এই প্রতিষ্ঠান যেটা ক্রিয়েট করতেছি এখানে তার নাম দিলাম আলমগীর। তা আমি যখন করছি তখন দিছি ছোট হাতের। কিন্তু এখানে যদি দেই আমি বড় হাতে তাহলে কিন্তু আসবে না। তার ড্রপ ডাউন বক্সে আসবে না। তো সবাই সচেতন থাকবেন যখন এই তথ্য দিবেন অথরাইজড পারসন সাইন ইন এর সময় যে তথ্য দেওয়া হয়েছে সেম তথ্য সেম ভাবে দিতে হবে। রেজিগনেশন ওনার দেওয়া হয়েছিল, এনআইডি নাম্বার দেওয়া হয়েছিল, ধরে নিলাম এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার দেওয়া হয় নাই। ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেম মোবাইল নাম্বার। ইমেল অ্যাড্রেস যা দেওয়া হয়েছিল তাই। যদি ব্যাট কনসালটেন্ট লাইসেন্স থাইকা থাকে এখানে নাই, আসবে না। আর এই যে পার্সন উনি কি কি কাজ করবে, উনি কি শুধু রেজিস্ট্রেশন দেখবে নাকি উনি রিটার্নও দেখবে? দুইটাই। হ্যাঁ, রেজিস্ট্রেশন এবং রিটার্ন। তো এখানে যদি দুইটাই দেখে দুইটাই দিয়ে দিতে হবে, দুইটাই দিয়ে দেয় বেটার, অল অ্যাক্টিভিটিস। এখন এখানে আপনি 3-4 জন পর্যন্ত অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যাকে যাকে দরকার কর্তৃপক্ষ। কোনো কারণে অনেক সময় হয় কি বিভিন্ন আইডি লক হয়ে যায়, বিভিন্ন কারণে হইতে পারে, আপনার ভুলের কারণে হইতে পারে, একাধিকবার ট্রাই করছেন তাহলে হয়ে যেতে পারে, এমনিও হয়ে যায়, ট্রাই ছাড়াও হয়ে যায়। তো বিভিন্ন কারণে লক হয়ে যেতে পারে। যদি একাধিক আইডি থাকে তাহলে একটা ইউজার আইডিতে যদি আপনি কাজ না করতে পারেন আরেকটা ইউজার আইডিতে কাজ করতে পারবেন। কিন্তু যখন একটাই দেয়া থাকবে যদি কোনো কারণে লক হয়ে যায় তাহলে এটা ওপেন করা পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না। ধরেন এমন একটা সময় আপনি রিটার্ন সাবমিট করবেন, এখন আইসা একটাই আইডি, আপনার ওই আইডিটা লক হয়ে গিয়েছে, তাহলে তো আপনি রিটার্ন সাবমিট করতে পারতেছেন না। তখন এই ব্যাট অফিসে দৌড়াদৌড়ি করো, দৌড়াদৌড়ি করে ওদেরকে দিয়া এই লক ছুটাও। এই জন্য একাধিক দিবেন যাতে কোনো রিস্কের জায়গা না থাকে। ডিক্লারেশন, এই ডিক্লারেশন দেয় সাধারণত মালিক পক্ষই। যে প্রতিষ্ঠানের মালিক তারাই ডিক্লারেশনটা দেয়। নাম দিলেন, তার ডেজিগনেশন দিলেন, সে কি, ম্যানেজিং ডিরেক্টর হলে ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান হলে চেয়ারম্যান, ওনার হলে ওনার। এই ফর্মটা ফিল আপ শেষ। এরপরে কি আছে, আর এগুলোর প্রত্যেকটা কিন্তু এখানে পাশেই অপশন আছে কি কি করতে হয়, এগুলো সবগুলো আমরা দেখে আসছিলাম। লিস্ট অফ ব্রাঞ্চ দেখেছি, ই নাম্বারে, আইতে যে অলরেডি ফিল আপ করেছি, ব্যাংক তথ্য ফিল আপ করে নেই, করে দিই। ব্যাংক গেল, মালিকের ইনফরমেশন দেই নাই, অবশ্যই দিতে হবে। এই ক্যাপিটাল মেশিনারিজ দিয়েছি একটা, এটাও একটা প্রোডাক্টের নাম দিয়েছি। অথরাইজেশন এই যে একজন দিয়েছি, অ্যাটাচমেন্ট দেই নাই। লাস্ট কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট। কি কি দিতে হবে একটা ভ্যাট রেজিস্ট্রেশন করার জন্য? টিআইএন সার্টিফিকেট, 12 ডিজিটের টিআইএন সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। কিভাবে অ্যাটাচ করবেন? এখানে টিক দেওয়া দরকার নাই, আগে এখানে একটা টিক দিতে হতো, এখন টিক দিতে হয় না। এখন এই ডিটেলসে ক্লিক করলে যেখানে আপনার ফাইলটা আছে সেখান থেকে হলো আপনি এটা অ্যাটাচ করবেন। এই যে ব্যাংক সলভেন্সি যদি আপনি দিতে চান এটা ক্লিক করবেন, যে ফাইল দিতে চান, ওয়ার্ডও হইতে পারে, পিডিএফ হইতে পারে, জেপিজি হইতে পারে, আপনি দিতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো পিডিএফ বা জেপিজি দেওয়া, ওয়ার্ড ওয়ার্ড দেওয়া দরকার নেই। এটা অ্যাটাচ করলাম, এই যে মেশিন লিস্ট অ্যাটাচ হয়ে গেল। টিন তো একটাই হয়, কাজ শেষ। এটা আবার যখন দিবেন তখন আবার চেক করতে পারবেন এই জিনিসটা অ্যাটাচ হওয়ার পরে এটা অন্য কিছু চলে আসছে কিনা। হ্যাঁ,
এটা চেক করতে পারবেন, যে ক্লিক করবেন এটা আবার শো করবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখতে পারবেন যে এই জিনিস কি, এই যে এই এই ফাইলটা অ্যাটাচ করেছেন, এই ফাইলটা ঠিক আছে কিনা চেক করে নিলেন। তারপরে এনআইডি, মালিকদের এনআইডি। যখন রেজিস্ট্রেশন করবেন এই সকল যা যা ডকুমেন্টস গুলো লাগে লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী একটা ফাইল করে ওই ফাইলটা ডেস্কটপে বা একটা অপশন রাখবেন যেখান থেকে আপনি সহজেই অ্যাটাচ করতে পারবেন। ঠিক আছে, এ ধরেন এটাই অ্যাটাচ করলাম, ব্যাংক সলভেন্সি। যখন অ্যাটাচ হয়ে যাবে তার কাছে কিন্তু কমপ্লিট দেখাবে, তো এখনো কমপ্লিট হ্যান্ড ঘুরতেছে, তার মানে অ্যাটাচ হয় নাই। এই যে এখন হয়েছে সাকসেসফুলি, হ্যাঁ, এই যে ফাইল দেখাচ্ছে। তো আবার দেখে নিতে পারবেন। আবার যদি প্রয়োজন মনে করেন যে না এটা ভুল হয়ে গেছে, এটা আমি কাটতে হবে, এই যে ক্রস চিহ্ন দিবেন, ওকে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে, এই যে চলে গেছে। এভাবে যতগুলা যা যা প্রয়োজন সবগুলোই মেনশন করা আছে। এনআইডি গেল, ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি যাই থাকে এখানে আসবে, ট্রেড লাইসেন্স বা ইনকর্পোরেশন যদি দুইটাই দিতে চান দুইটাই দিবেন, এখানে দিবেন। আইআরসি থাকলে আইআরসি দিবেন, ইআরসি থাকলে ইআরসি দিবেন। লেআউট প্ল্যান দিতে হবে বাধ্যতামূলক ম্যানুফ্যাকচারিং ইউনিট হইলে। মেশিনারিজ লিস্ট দিতে হবে, যদি আগের বিল নাম্বার থাকে দিতে হবে, অ্যাটাচমেন্ট করে দিবেন। এনি আদার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যদি থাকে সেটাও দিতে দিতে হবে। আর যখন অফিস যদি ভাড়ায় হয় তাহলে ভাড়া চুক্তিপত্র দিতে হবে। এগুলো কিন্তু সবগুলোই ম্যান্ডেটরি, এটা না দিলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। কারণ সব অ্যাটাচমেন্ট করলাম, আমরা অ্যাটাচমেন্ট করে আমরা পেজে চলে গেলাম, শেষ। এগুলো সব অ্যাটাচমেন্ট করলাম, 9.1 চলে গেলাম। তারপরে এখানে এই টিকটা দিব যে আমি সব মেনে নিছি, আমার সব তথ্য ঠিক আছে। দিয়ে পর আমরা হলে চেক দিব প্রথমে যে আমার কোনোটা ভুল তথ্য আছে কিনা, ওরা যা চাচ্ছে তা দেই না এরকম আছে কিনা। দেখেন ভুলের অভাব নাই, এই যে 50টা ভুল। ঠিক আছে, এটা আমরা প্রপারলি করি নাই, সেই জন্য এই ভুলগুলো দেখাচ্ছে। যখন আমি সাকসেসফুলি করব দুই একটা ভুল থাকতে পারে, এটা ওই প্রতিষ্ঠানের দুই একটা ভুল থাকলে যে যে অপশনটা সেখানে যাই হলো আমরা ঠিক করবো। দেখেন এই যে প্লিজ প্রোভাইড ডাটা ফর রেজিস্ট্রেশন 9 ডিজিট। ঠিক আছে, তাহলে আমি এখানে যাব, এই যে এখানে লিখছিলাম যে ইয়েস, এখানে দিব কি নো, ভুল হয়েছে, দিলাম। এখন আবার চেক দিলাম, তখন 50টা দেখছি, দেখেন একটা কমে গেছে, 49টা চলে আসছে। এখন কি দেখি, পরে আরেকটা দেখি, প্লিজ প্রোভাইড ডাটা টাইপ অফ বিজনেস, আমি বিজনেস টাইপ দেই নাই, তাহলে দেই এবার বিজনেস টাইপ। এই দেখেন বিজনেস টাইপ দেই নাই, তো দেই লিমিটেড, দিলাম, আবার চেক দিলাম, 49টা ছিল। এটার সাথে আরেকটু কিছু হয়েছে, আমি এটা দিলে আরো কিছু শর্তাদি আছে ওগুলো যোগ হয়ে গেছে। তো এরকম ভাবে আপনার মানে জিরো টলারেন্সে চলে আসবে, তখন চেক দিবেন নো এরর ফাউন্ড, এই মেসেজটা আসবে। এই মেসেজ আসলে আপনি হলো সাবমিট করে দিবেন। আর যখন একটু বেশি সময় লাগতেছে তখন একটু পরপর কাজ করে আপনি যে সেভ ড্রাফটে দিবেন। সেভ ড্রাফটে দিলে হবে কি, যেটুকু কাজ করছেন ওইটুকু সেভ থেকে যাবে। আর তা না হলে দেখেন 1 ঘন্টা কাজ করছেন কোনোভাবেই সেভ নেই, এটা মাঝে মাঝে অটো সাইন আউট হয়ে যায়, তখন আপনার টোটাল কাজটাই বৃথা যাবে। সেই জন্য কিছুক্ষণ কাজ করে 5-10 মিনিট কাজ করে করে সেভ ড্রাফট দিবেন। সেভ ড্রাফট দিলে ওই ডাটাটুকু যেটুকু কাজ করছেন সেভ থেকে যাবে। ফাইনালি সাবমিট দিবেন, কিন্তু এখন সাবমিট নেবে না, দিলেও নিবে না। হ্যাঁ, এরর ফাউন্ড, প্লিজ ক্লিক রেড বাটন ফর ডিটেলস, এটাতে দেখলে আপনি এই রেড বাটন গুলা সলভ করলেই তবে সাবমিট করতে পারবেন। সাবমিট করলে কি হবে, আমার একটা মেইল আসবে যে সাবমিট হয়েছে, দেন আমাকে 3 কর্মদিবস হইতে পারে বা বেশিও হইতে পারে, প্রবলেম থাকে তার আমি নোটিফিকেশন দিবে যে আপনার এই প্রবলেম আছে, এগুলো সলভ করে দেন। এই প্রসেস, এই আমরা সবগুলো প্রসেস মান্য করলাম। এখন আমাদের 13 ডিজিট বিন কেমন হয় আমরা দেখি। সাবমিট হওয়ার পরে
এটা একটা ফিল আপ করা আছে। এই যে এই হওয়ার পরে আমরা 13 ডিজিটের একটা বিআইএন পাবো। বিআইএন হলো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, 13 ডিজিট। মানে এই হইলো, এই যে প্রতিষ্ঠানের নাম হইলো, ব্র্যান্ড নাম হইলো, তারপর ওল্ড বিন নাই, ইটি নেই, যে ইটির নাম্বার চলে আসলো, ঠিকানা চলে আসলো, ইস্যু ডেট কয় তারিখ ইস্যু করছে, ইফেক্টিভ ডেট কবে থেকে। এই ইস্যু ডেট আর ইফেক্টিভ ডেটের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন আজকে মাসের হইলো 18 তারিখ, আমি আজকে আবেদন করলাম, ওনারা আরো ধরেন 3 দিন পরেই দিল বা 5 দিন পরে আমাকে এই বিনটা দিল, তখন হলো দেখাইবো কোন মাস থেকে, এই মাস থেকে ইফেক্ট দেখাবে, এর আগের মাস থেকে দেখাবে না, বা পরের মাস থেকেও দেখাবে না, দেখাবে এই মাস থেকে। আর এই যে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, আমি যা যা সিলেক্ট করব এখানে তাই আসবে। অনেক সময় আমরা বলি না যে সে যে ম্যানুফ্যাকচারিং কিনা, ম্যানুফ্যাকচারিং ইউনিট হইলে, উৎপাদনকারী প্রতিষ্ঠান হইলে উৎসে কর্তনকর্তার ক্ষেত্রে বলছে যে সে যদি রিডিউসিং রেটও দেয় তার কাছ থেকে উৎসে কর্তন করতে হবে না। তাহলে বুঝলেন কিভাবে, এই বিনে তখন এই থাকবে যে ম্যানুফ্যাকচারিং, তখন তার কাছ থেকে কাটতে হবে না। এবার হাফিজ ভাই মনে হয় এটা ফেস করে অনেক। হাফিজ ভাই আছেন? হাফিজ খান ভাই, আপনারা ঘুমিয়ে যান নাই তো? না না দাদা, আছে। আপনি এটা ফেস করেন না, ইনশাআল্লাহ। এই যে রিডিউসিং রেটে দিয়ে? আপনি তো উৎপাদনকারী। জি, এই এই এটা ফেস করি আমরা অনেক। ইভেন হ্যাঁ, আমাদের 6.6 মোটামুটি এক মাসে 50 থেকে 60টা চালান করতে হয় 6.6 এর। হুম। তো আমাদের রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট, আমরা রেজিস্ট্রেশনও পেয়ে গেলাম। তারপরে ধরেন আমাদের আসতে পারে এই রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট আসতে পারে, আমরা 1 মাস পরেই দেখা যায় আমার নতুন আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট হইলো, তখন সেটা কিভাবে করব, সেই অ্যামেন্ডমেন্ট কিভাবে করব? মাউসটা আবার সমস্যা হয়ে যাচ্ছে। যাই তখন আমার একটা আইডিতে ঢুকি। আলমগীর ভাই, আপনি তো লগ ইন করতে পারবেন, এই লগ ইন দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, আর আমি রোবট নই, ঠিক আছে, ওটা ক্লিক করে আপনি ঢুকে যেতে পারবেন। জি দাদা, এখন আমি সবই পারছি, কিন্তু ওই তো যে ফর্মে গেলেন, ওই ফর্মে যাই ওই বিষয়টা আমি আর বুঝতেছি না। 2.1। জি, 2.1 ওটা দিচ্ছি, বাট নেটছে না, আর কি কেমন যেন একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, দেখাই দিব না, আমি আবার একটু দেখাই দিব না কিভাবে করবো। এই যে এখানে ঢুকতেছি,
কারণ এটা একটা রেজিস্ট্রেশন পাইছি, এটা একটু দেখাই। এই যখন আবেদন করছি, এই যে আবেদন করছি, অ্যাপ্রুভ হয়েছে, লেখা আসছে অ্যাপ্রুভ, তার মানে এটা ভ্যাট রেজিস্ট্রেশন কমপ্লিট। তো ভ্যাট রেজিস্ট্রেশন কমপ্লিট হইলে এটা যখন আমার অ্যামেন্ডমেন্টের প্রয়োজন পড়বে তখন আমি কি করব, মানে কোনো পরিবর্তন, সংযোজন, বিয়োজন যাই করতে হবে তখনকার প্রসেসটা কি হবে, এখন আমরা সেটা দেখব। এই যে এই রিটার্নটাই এখানে চলে আসছে, সরি রেজিস্ট্রেশন কি কি ছিল এক নজর একটু দেখি। কারণ এটা নিউ রেজিস্ট্রেশন ছিল, এটা প্রোপ্রাইটারশিপ বিজনেস ছিল, এটা উইথ হোল্ডিং এন্টিটি, ওনার টার্নওভার বেশি ধরা হয়েছে যে অনেক হবে, ট্রেড লাইসেন্স ছিল দেওয়া হয়েছে, ইটিন দেওয়া হয়েছে। দেখেন ইটিন হলো ওনার, যেহেতু প্রোপ্রাইটারশিপ বিজনেস, তার টিআইএন দিছে, দেখেন নেম অফ এন্টিটি, তার নাম চলে আসছে। যদি এটা কোম্পানি হইতো, কোম্পানির নাম হইতো। আমি আরেকটা ওপেন করতে পারি কিনা, না একসাথে দুইটা ওপেন হবে না, দুইটা হবে। একটা আইডি থেকে করি, না একই ব্রাউজারে দুইটা হবে না। তো তার প্রতিষ্ঠানের ব্র্যান্ড নেম, ওই যে ব্র্যান্ড লিঙ্ক গেল, রেজিস্ট্রেশন টাইপ ভ্যাট, 100% লোকাল, তার বিডা রেজিস্ট্রেশন নাই, সে দেয় নাই। তার ঠিকানা, এই যে একই ঠিকানা, 34 পুরানা পল্টন ঢাকা, মেল অ্যাড্রেস দিল, মোবাইল নাম্বার দিল, এই একই ঠিকানা সেম দিল, চলে আসলো। তার কোনো ব্রাঞ্চ নাই, তার একটাই, যেহেতু প্রোপ্রাইটারশিপ বিজনেস, আর একটাই তার প্রতিষ্ঠান, একটা জায়গায়। এখানে দেখেন কোনো তথ্য নাই। তার বিজনেস টাইপ কি, বিজনেস টাইপ হইলো সার্ভিস, আর হইলো রিটেল হোলসেল ট্রেডিং, এবং আদার্স আছে, প্রকিউরমেন্ট প্রোভাইডারও আছে। প্রকিউরমেন্ট প্রোভাইডার হলে ভিন্ন মেনশন করে দিতে হয়, নাহলে ট্রিট করতে চায় না, ঝামেলা করে। তো প্রকিউরমেন্ট প্রোভাইডার ভিন্ন অ্যাড করে দিছে। এরিয়াস অফ ম্যানুফ্যাকচারিং, সে তার ম্যানুফ্যাকচারিং নাই দেখে এখানে সিলেক্ট আসে নাই। যদি সে এখানে ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করতো তাহলে আসতো। সার্ভিস, সে কি ধরনের সার্ভিস করে, ট্রেডিং ইনক্লুডিং ই কমার্স, আর কিছু আছে, আর অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন। তার বিজনেসটা হলো ওই যে ব্যানার ফেস্টুন যে তৈরি করে, প্রিন্টেড মেশিন, ওই বিজনেসটা। বিজনেস ক্লাসিফিকেশন কোড, সে যে দেয়া আছে অ্যাডভার্টাইজিং ফার্ম আর সাপ্লায়ার প্রকিউরমেন্ট প্রোভাইডার, মানে দুইটাই সেবা। তার ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিছে, এই যে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দিয়েছে। অথরাইজ পারসন, দেখেন অথরাইজ দেয়া আছে, তার নিজের দেয়া আছে, আমাকে দেয়া আছে, আমার আর কি কনসালটেন্সি প্রতিষ্ঠান, বেশ ঝামেলা করতেছে। তারপরে ডিক্লারেশন দিছে, মালিকের ডিক্লারেশন দিছে, যে মালিক নিজেই এটা ডিক্লারেশন দিছে। তার যে সকল তথ্য ছিল এই যে অ্যাটাচমেন্টে দিয়েছে, অ্যাটাচমেন্টে যখন দিয়েছে এই যে দেখতে পারবেন অ্যাটাচমেন্টে, এই যে প্রত্যেকটা কি কি অ্যাটাচমেন্টে দিছে। তার টিআইএন সার্টিফিকেট দিছে, যেটি ক্লিক করলে টিআইএন সার্টিফিকেট, তারপরে এনআইডি, যে তার এনআইডি দেয়া আছে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। শেষ। এখন আমার দরকার কি, এটা অ্যামেন্ডমেন্ট করা। আমার ধরেন একটা ঠিকানা, আমার ব্যাংক অ্যাকাউন্ট আর একটা অ্যাড হয়েছে, তো এই দেখেন কর্নারে অ্যামান্ড লেখা, AMEND, অ্যামান্ড ক্লিক করলাম। অ্যামান্ড ক্লিক করলে আমার এটা এতক্ষণ কিন্তু ছিল, মানে দেখা কেউ কোনো কাজ করার অপশন ছিল না। এখন দেখেন এখানে আমি কাজ করতে পারবো। অ্যামান্ডে ক্লিক করাতে এখন এই যে প্রত্যেকটা অপশন ভিজুয়াল হয়ে গেছে, যে দেখতে পারছি আমি কাজ করতে পারতেছি, এই যে উঠাই দিলাম। তখন কিন্তু দেখছেন কি কিছু করা যায় নাই। আর এখন হলো সবকিছুই করতে পারবেন, এখানে যা যা করা দরকার আপনি তা করতে পারবেন। কি করেন, ধরেন ব্যাংক, আমি আর একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, বা এটা বাদ হয়ে গেছে, নতুন আরেকটা করব, তখন এটা চেঞ্জ করে নতুন একটা করে নিব। এই যে এখন যা করতে চান আপনি
করে নিতে পারবেন, করে নিতে পারবেন। করে কিছু করলাম না, করে সেভ দিব, সেভ দিয়ে তারপরে আমি ওই চেক দিব, চেকের করার পর সাবমিট করব। করলাম, চলে আসলাম, এখন চেক দিই, দেখি কি কিছু ধরে কিনা। সে 3টা ভুল ধরছে। কি কি ভুল ধরছে দেখি এবার। প্লিজ প্রোভাইড ডাটা এরিয়াস অফ সার্ভিস, আমি কি এখানে ক্লিক করছিলাম? এরিয়াস অফ সার্ভিস, এরিয়াস অফ সার্ভিস, ও কোনো কারণে হলো, আমি দিলাম ঠিক, চেক দিলে নো এরর ফাউন্ড, দেখেন এখন আর কোনো এরর নাই। এখন আমি সাবমিট দিয়ে দিতে পারবো, সাবমিট দিলেই কাজ শেষ। এইটা এনবিআর এর অথরিটির কাছে চলে যাবে, মানে আমাদের যে ডিভিশন যে অফিস, ওই অফিসে চলে যাবে। ওই অফিস থেকে দেখে তাদের যদি কোনো কোয়েরি থাকে তারা ফিডব্যাক দিবে। ওই সব যোগাযোগটা মেইলেই হবে, অথবা পরিচিত অফিসার হলে তারা আবার ফোন দিবে, বলবে যে ভাই এই জিনিসটা লাগবে। আর অপরিচিত হয়ে থাকলে তারা মেইলেই রিপ্লাই দিবে যে আপনার এটার এই সমস্যা, এটার ওই সমস্যা। যেমন ভ্যাট অনলাইন কি ধরনের মেইল আসে আমরা একটু দেখাই। এনলিস্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, দেখেন এই যখন আবেদন করি এই যে একটা মেইল আসছে, রিজেন্ট ফুটওয়ার, এই যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, এই যে ওনারা রেজিস্ট্রেশন দিয়ে দিছে মেইলের মাধ্যমে। এই যে বিন নাম্বার আমি পেয়ে গেছি, হ্যাঁ মেইলেই বিনটা দিয়ে দেয়। এই যখন আপডেট হবে সেম, আপনি যখন কোনো কারেকশন করবেন, কারেকশন করার ফলে যে সকল পরিবর্তন হয় এই বিনে ওই পরিবর্তনটাকে হয়ে চলে আসবে। এই বিনটা মেইলে যেমন আসবে তেমনি আপনি কোথায় পাবেন? এই ডকুমেন্টসে পাবেন। আবার চলে গেল, এই রিজেন্ট ফুটওয়ার দেখলাম, দেখেন এই রিজেন্ট ফুটওয়ার মাই ডকুমেন্টস, এই ডকুমেন্টসে এখানে পাবেন। এখানে সবগুলো যত ধরনের রিটার্নের কপিগুলো দেখেন এখানে আসে, তেমনি ভ্যাট রেজিস্ট্রেশনটা পাবেন। এই দেখেন বিন, জি বিন আমরা দেখতে পেয়েছি। ওই যেটা মেইলে আসছে সেম জিনিসটা এখানেও থাকে। এই হলো ভ্যাট রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট। আমাদের রেজিস্ট্রেশনের কাজ মোটামুটি কমপ্লিট, অ্যামেন্ডমেন্টও হয়ে গেল। অ্যামেন্ডমেন্ট করতে চাইলে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রেও একই ইস্যু, সাথে আরেকটা ছোট ইও থাকে 2.4ও থাকে। এই যে 2.4 যদি আপনারা করতে চান এই পরিবর্তনের জন্য, আর যদি পার্মানেন্টলি ক্লোজ করতে চান 2.5, ওটা পার্মানেন্টলি ক্লোজ করতে পারবেন।